Hmm. আচ্ছা, সোনার পাতকে ভেদ করে আলোকিত করছে, কিন্তু দেখা যায় যে অনেকক্ষণ চেষ্টা করার পর তিনি দেখলেন যে কিছু কিছু কণা আবার সরাসরি মানে সোজা না গিয়ে হালকা বেঁকে গিয়ে তার সাইডে যেসব যে পর্দা আছে ওই পর্দায় গিয়ে আলোকিত করছে, ওই পর্দায় গিয়ে আলোকিত করছে। এভাবে তিনি 20,000 বার চেষ্টা করার পরে তিনি দেখতে পেলেন একটি কণা সরাসরি এই সোনার পাতে গিয়ে আঘাত করে আবার ঠিক পিছন দিকে ব্যাক করলো, ঠিক পিছন দিকে ব্যাক করলো। তো এইটা থেকে তিনি একটি সিদ্ধান্ত আসলেন। তিনি কি সিদ্ধান্তে আসলেন যে দেখো এই সোনার পাতে, খুব পাতলা সোনার পাতের একদম কেন্দ্রস্থলে একটি ভারী জায়গা বিদ্যমান, একদম কেন্দ্রস্থলে একটি ভারী জায়গা বিদ্যমান, যে জায়গার ভর সেটা এই আলফা কণার ইলেকট্রনের তুলনায় অনেক বেশি। তো তিনি এই ভারী জায়গাকে নামকরণ করেন নিউক্লিয়াস। কি নামকরণ করেন? নিউক্লিয়াস নামকরণ করেন। তাই রাদারফোর্ডকে কিন্তু নিউক্লিয়াসের আবিষ্কারকও বলা হয়, রাদারফোর্ডকে বলা হয় নিউক্লিয়াসের আবিষ্কারক। ঠিক আছে, তো আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা সবার ক্লিয়ার। এবার দেখো আমরা যাব যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে তিনি কি কি দেখো যে সিদ্ধান্তে পৌঁছান, কি কি সিদ্ধান্তে পৌঁছান। তিনি প্রথম যে সিদ্ধান্তে পৌঁছান সেটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। আর দেখো পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর অর্থাৎ 99.97 ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে, অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। আর তিনি ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করেন, নিউক্লিয়াস নামকরণ করেন। ঠিক আছে, আর এটা দেখো, এটা দেখতে হবে আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের চেয়ে 7,000 গুণ বেশি, 7,000 গুণ বেশি, এবং এটি দ্বিধনাত্মক চার্জযুক্ত। এই দ্বিধনাত্মক চার্জযুক্ত যদি বলা হয় আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের চেয়ে কত গুণ বেশি, তাহলে বলতে হবে আমাদের কত গুণ, 7,000 গুণ বেশি। আর দেখো পরমাণুর আকার, এই যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস এটাও কিন্তু পড়তে হবে, হাইড্রোজেন পরমাণুর ব্যাস এটাও পড়তে হবে। আর যে নিউক্লিয়াসের ব্যাস এটাও পড়তে হবে, নিউক্লিয়াসের ব্যাস এটাও পড়তে হবে। তো এখান থেকে মোটামুটি তিনি যে সিদ্ধান্ত পান এই সিদ্ধান্তগুলো। এবার দেখো তিনি কি প্রস্তাবনা দেন, তিনি এই পরীক্ষার মাধ্যমে কি প্রস্তাবনা দেন। তিনি দেখো এই নিউক্লিয়াস প্রস্তাবনা দেন, নিউক্লিয়াসের সমগ্র ভর এবং ধনাত্মক চার্জ এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত। আর পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। দেখো আমরা জানি আমাদের যে পরমাণু, এই পরমাণু হচ্ছে কেন্দ্রস্থলে থাকে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস, আর যে চারপাশে যে কক্ষপথগুলোতে যে ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলো কিন্তু নেগেটিভ চার্জযুক্ত, ইলেকট্রনগুলো কিন্তু নেগেটিভ চার্জযুক্ত। তাই এই পজিটিভ আর নেগেটিভ মিলে তিনি বলেন যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এবার দেখো সৌরজগতে তিনি তার যে মডেলটা, এই মডেলটাকে তিনি কিসের সাথে তুলনা করেন? তিনি তুলনা করেন সৌরজগতের সাথে। এজন্য এই মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেলও বলা হয়, বা সৌর মডেলও বলা হয়। এর আরেক নাম নিউক্লিয়ার মডেলও, নিউক্লিয়ার মডেলও। এখন দেখো এখানে একটা ছোট প্রশ্ন আছে, আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় পর্দায় কিসের প্রলেপ ছিল? পর্দায় কিসের প্রলেপ ছিল? তো এটা উত্তর দাও, এটা চ্যাটে ক খ গ ঘ অর্থাৎ ABCD যেটা উত্তর সেটা অবশ্যই চ্যাটে জানাও।
বি। হ্যাঁ, অঙ্কিতা বলছে আর মিমা বলছে বি। হ্যাঁ, জিঙ্ক সালফেটের প্রলেপ ছিল, কারণ জিঙ্ক সালফেট হচ্ছে আমাদের প্রতিপ্রভ সৃষ্টিকারী পদার্থ। আচ্ছা, এবার দেখো আসি নিচে। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা দেখব। দেখো যখন জিঙ্ক সালফেট শিয়াব বলছো মারুফা, ঠিক আছে। বা দেখো রাদারফোর্ড পরমাণুর সীমাবদ্ধতা। রাদারফোর্ড আমরা দেখলাম, রাদারফোর্ড তার পরমাণু মডেলকে একটি সৌর মডেলের সাথে তুলনা করলেন। দেখো সৌরজগৎ গুলো কেমন, এটা যদি সূর্য হয় তাহলে এভাবে কক্ষপথ থাকে, এভাবে কক্ষপথ থাকে। কিন্তু আমরা যে গ্রহগুলো পাই সেই গ্রহগুলো কিন্তু সামগ্রিকভাবে চার্জবিহীন। অর্থাৎ আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর কি কোনো চার্জ আছে? এই পৃথিবী বা যে মঙ্গল বা বুধ শুক্র, এগুলোর কি কোনো চার্জ আছে? না, এগুলো কিন্তু সামগ্রিকভাবে চার্জবিহীন। কিন্তু আমরা যখন একটি পরমাণু পাবো, এই পরমাণু এখানে কিন্তু যেসব ইলেকট্রন থাকবে এসব ইলেকট্রন কিন্তু চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত। তাই এই যে তিনি যে তার মডেলটাকে সৌর মডেলের সাথে তুলনা করলেন, এটা কিন্তু একদিকে একদমই ভুল হলো, কারণ যে গ্রহগুলোর চার্জ নেই কিন্তু ইলেকট্রনগুলোর চার্জ আছে। এবার দেখো আরেকটা আছে কেমন, যে দেখো এখানে আছে যে ম্যাক্সওয়েলের আলোক সম্পর্ক তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে। দেখো আমরা যখন নিজেদের হাতে কোনো একটি সুতায় কোনো বড় বস্তু নিয়ে চারদিক দিয়ে ঘোরাতে থাকি, তখন একসময় কিন্তু ওই বস্তুটি আমাদের হাতে জোর যত কমতে থাকে, ওই বস্তুটি কিন্তু আস্তে 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 সব শেষে এসে যখন আমাদের হাতের শক্তি সব থেকে কম হয়ে যাবে, তখন কিন্তু আমাদের নিজের মাথায় এসে ঘা লাগবে। এরকম ম্যাক্সওয়েলও বলেছেন, যখন কোনো কণা বা ইলেকট্রন এভাবে ঘুরতে থাকবে, তখন ওই ইলেকট্রনটি আস্তে আস্তে তার সমস্ত শক্তি হারাতে একসময় তার যে কেন্দ্র অর্থাৎ যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে এসে পতিত হবে। কিন্তু আসলে কি ইলেকট্রন নিউক্লিয়াসে এসে পতিত হয় না? তাহলে কিন্তু এটাও কিন্তু আমাদের যে রাদারফোর্ড পরমাণু মডেলের একটি সীমাবদ্ধতা। তাহলে প্রথমটা গেল হচ্ছে যে গ্রহগুলোর সাথে তুলনা করা সঠিক হয়নি, আর হচ্ছে নিউক্লিয়াস গুলো আমাদের যে ইলেকট্রনগুলো আমাদের নিউক্লিয়াসে পতিত হবে না, এটাও কিন্তু একটা কখনোই পতিত হবে না, এটাও কিন্তু একটা সীমাবদ্ধতা। এবার দেখো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যায় মডেল দেয় না। এই মডেল হাইড্রোজেন পরমাণুর অর্থাৎ কোনো পরমাণু সম্পর্কে এই মডেল কোনো ব্যাখ্যা দেয় না। আবার কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধেও কোনো ধারণা এই রাদারফোর্ড মডেল দেয়নি, যে কক্ষপথগুলো কেমন হবে, গোলাকার হবে, উপ আকৃতি হবে, নাকি পরাবৃত্তাকার হবে, কোনো ধারণা কিন্তু রাদারফোর্ড দেয়নি। আবার একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো যে কক্ষপথ অনুযায়ী পরিভ্রমণ করে, তা কিন্তু আমাদের যে রাদারফোর্ড বলেননি। এবার দেখো আমরা যাব নিলস বোরের যে আমাদের পরমাণু মডেল আছে, ওই মডেলে নিলস বোর কিন্তু আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলই একটি আপডেট রূপ। নিলস বোরের যে পরমাণু মডেল, এটা কিন্তু আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের একটি আপডেট রূপ। দেখো এখানে রাদারফোর্ড যে বলেন যে মাঝখানে একটি নিউক্লিয়াস থাকবে, এই ধারণা কিন্তু আমাদের যে বিজ্ঞানী বোর, উনিও কিন্তু এই একই ধারণা পোষণ করেছেন। সে কারণে তিনি মাঝখানে এই যে অসংখ্য ধনাত্মক চার্জযুক্ত একটি নিউক্লিয়াস রেখেছেন। আর তিনি নতুন কি এনেছেন তার এতে, তিনি দেখো তার যে কক্ষপথ, এই কক্ষপথগুলোকে যে কক্ষপথগুলো গোলাকৃতি, সেগুলো প্রথম কিন্তু নিলস বোর উদ্ঘাটন করেছেন। আবার তিনি করেছেন কি, এই যে এক কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো অন্য একটি কক্ষপথ এসে যে শক্তি শোষণ অথবা শক্তি বিকিরণ করে, এই ধারণাও কিন্তু প্রথম এনেছেন কে? বিজ্ঞানী নিলস বোর। ঠিক আছে, তো তাহলে দেখতে পাচ্ছি, দেখো রাদারফোর্ড পরমাণু মডেল যে বর্ণালী ব্যাখ্যা ছিল, তারপরে কক্ষপথের আকৃতি সম্বন্ধে যে কোনো ব্যাখ্যা দেওয়া ছিল না, সেগুলো কিন্তু আমরা নিলস বোরের পরমাণু মডেলে দেখতে পাচ্ছি। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিন্তু আমাদের নিলস বোরের পরমাণু মডেল বেশ যুক্তিযুক্ত এবং সঠিক।
এবার দেখো আমরা বইতে চলে যাই। দেখুন পরমাণু মডেল, নিলস বোর তারপর এই পরমাণু মডেল উদ্ঘাটনের জন্য 1922 সালে নোবেল পুরস্কার পান। 1922 সালে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পান কিসের জন্য? তারই বোর পরমাণু মডেলের জন্য 1922 সালে নোবেল পুরস্কার পান। এখন তিনি রাদারফোর্ড পরমাণু মডেলে তিনটি ত্রুটিকে, দেখো তিনটি ত্রুটিকে, যে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি এবং হাইড্রোজেন পরমাণু পার্নালি সৃষ্টি যথার্থ ব্যাখ্যা করেছেন। তিনটি ত্রুটিকে তিনি সংশোধন করেছেন। এবার দেখো তিনি তার এই সবগুলো প্রস্তাবনাকে মাত্র তিনটি পয়েন্টের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে স্থির কক্ষপথ বা শক্তি স্তর ধারণা। স্থির কক্ষপথ বা শক্তি স্তর ধারণা তিনি সর্বপ্রথম অরবিটের নামকরণ করেন। তিনি সর্বপ্রথম অরবিট আবিষ্কার করেন। অরবিট গুলো কি? ইলেকট্রনের যে সকল কক্ষপথে আমাদের পরমাণু যে সকল কক্ষপথে আমাদের ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে কিন্তু বিজ্ঞানী বোর হচ্ছে কি বলেছেন? অরবিট বলে নামকরণ করেছেন। তো এটা হচ্ছে বিজ্ঞানী বোরের প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। এবার দেখো দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টে তিনি কি বলেছেন? সেই পয়েন্টে কি বলেছেন যে আমাদের যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ থাকে সেটা কিন্তু যে NH/2 পাই এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক। দেখো আমরা যদি কোনো সংখ্যার ভরবেগ লিখি তাহলে ভর লিখবো আমরা m, আর ভর লিখবো m, আর যে বেগ সেটাকে লিখবো v। এখন এর সাথে যদি একটি ব্যাসার্ধ গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। এখন এই কৌণিক ভরবেগের সাথে দেখো তিনি কি বলেছেন? আমরা যে কৌণিক ভরবেগ এটা একটি ধ্রুবক h/2 পাইয়ের একটি পূর্ণ সংখ্যার গুণিতক হবে h/2 পাই, আর এখানে আছে ইন্টু n, অর্থাৎ nটা হচ্ছে আমাদের অখণ্ড পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4। দেখো এখন যদি আমরা তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখো প্রশ্নটা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এর ভিতরে আমি এখানে চারটি হচ্ছে তোমার কৌণিক ভরবেগের মান লিখবো, কোনটা হচ্ছে আমাদের সম্ভব নয় সেটা তোমরা বলবা। 4/2 h/পাই, h/2 পাই, 3/4 h/2 পাই। এবার লিখবো এটা হচ্ছে আমাদের 1, এটা 2 আর 3। দেখো 3/9 h/2 পাই। তাহলে বলো তো h/2 পাই এর ভিতরে কোনটি আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হতে পারে না? এই 1 2 3 এর ভিতরে কোনটা? এর ভিতর দুটো হয়ে গেছে, এখানে হবে আমাদের এই উপরে যাবে 9 আর নিচে আসবে 3। চ্যাটে জানো দ্রুত যত টাইম নষ্ট হবে তত ক্লাস শেষ করতে দেরি হবে। আচ্ছা দেখো বি, হ্যাঁ বি ঠিক আছে। আচ্ছা মিম্মা আর অঙ্কিতা ঠিক বলেছো, কারণ দেখো আমরা যদি এইটাকে ভাগি তাহলে কিন্তু আমরা এটি পাই 2h/2 পাই, 2h/2 পাই। 2 কিন্তু একটি অখণ্ড পূর্ণ সংখ্যা। এবার দেখো যদি 9 পাই আর 3 পাই তাহলে দেখো আমরা পাই 3, অর্থাৎ 3h/2 পাই। 3 কিন্তু একটি অখণ্ড পূর্ণ সংখ্যা, কিন্তু এই 3/4 কিন্তু অখণ্ড পূর্ণ সংখ্যা নয়, এটা কিন্তু একটি ভগ্নাংশ। তাই এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান হতে পারে না। ঠিক আছে, আশা করি বুঝেছো। আর দেখো এখানে যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান আছে, এই মানটা আর এই মানের যে আমাদের একক আছে এটা তোমরা মনে রাখবে। আর দেখো শক্তি শোষণ আর বিকিরণ বর্ণালী, অর্থাৎ ইলেকট্রন একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে লাফিয়ে এলে তখন যে শক্তি বিকিরণ ঘটে, আর যখন একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথ ইলেকট্রন গেলে শক্তির যে বিকিরণ ঘটে, এটাকে আমরা বিজ্ঞানীরা কি বলেছেন? বর্ণালী। তো এটাকে বিজ্ঞানীরা লিখেছেন এভাবে যে এই কক্ষপথে যদি ইলেকট্রন E1 থাকতো আর এই কক্ষপথে যদি ইলেকট্রন E2 হয় তাহলে E1
বিয়োগ E2 সমান H মিউ, H মিউ, H মিউ। এই মিউটা হচ্ছে আমাদের কি, এই মিউটা হচ্ছে আমাদের কম্পন সংখ্যা, এই মিউটা হচ্ছে আমাদের কম্পন বা স্পন্দন সংখ্যা। তো দেখো এখানে যে তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে, এই তিনটা পয়েন্ট আমরা কিন্তু কৌশিক শব্দের মাধ্যমে লিখে মনে রাখতে পারি। কৌশিক, দেখো কো দিয়ে আমরা মনে রাখবো কৌণিক ভরবেগ, আর শিক স দিয়ে আমরা মনে রাখবো স্থির কক্ষপথ, আর ক দিয়ে আমরা মনে রাখবো এই যে কম্পাঙ্গ, এই যে কম্পাঙ্গের সাথে যে সম্পর্ক আছে, এই যে শক্তি শোষণ এবং বৈকিরণ বর্ণালী সৃষ্টির, এই তিনটা কিন্তু আমরা এই কৌশিকের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো কম্পাঙ্গের কথা কিন্তু আমাদের ফিজিক্স বইতে আছে, ফিজিক্সের যে সেকেন্ড পেপারের 9 অধ্যায় ওইখানে কিন্তু কম্পাঙ্গের কথা আছে, আর এখানে শক্তি শোষণ বা বিকিরণ বর্ণালী দেয়া হেডলাইন। তো এটা কম্পাঙ্গ দিয়েও মনে রাখতে পারো আর শোষণ বা বর্ণালী দিয়েও মনে রাখতে পারো। এবার দেখো পরের আলোচনা যায়। এই আলোচনায় আমরা বোর পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা দেখবো। দেখো বোরও কিন্তু অনেক আপডেট করছিলেন, কিন্তু তার পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা দেখা গেছে। যেমন সীমাবদ্ধতা, তার পরমাণু যে মডেলটা সেটা কিন্তু মূলত যে বর্ণালীগুলো দেখা যায় সেটা মূলত যায় এক পরমাণু বিশিষ্ট, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে, যেরকম হাইড্রোজেন, তারপরে তোমার হিলিয়াম প্লাস, তারপরে হচ্ছে তোমার লিথিয়াম 2 প্লাস, তারপরে বেরিলিয়াম 3 প্লাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বোর পরমাণু মডেলের যে বোর পরমাণুর যে বর্ণালী সেগুলো সম্ভব, কিন্তু এর থেকে বেশি যদি কোনো পরমাণুর একটির বেশি যদি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আমাদের বোর পরমাণু মডেল তার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আর দেখো এখানে বলা হয়েছে বোর পরমাণু মডেল যে একটি ইলেকট্রন থেকে একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে যে লাফিয়ে আসলে যে শক্তির মানে অসংখ্য সূক্ষ্মরেখা সৃষ্টি হয়, এই অসংখ্য সূক্ষ্মরেখা সৃষ্টির যে কারণ, উৎপত্তির যে কারণ, সেটার ব্যাখ্যা আমাদের হচ্ছে বোর পরমাণু মডেল দেয় না। আর বোর পরমাণু হচ্ছে 2D অর্থাৎ দ্বিমাত্রিক সমতলীয়, কিন্তু ইলেকট্রন কিন্তু মূলত ত্রিমাত্রিক কাঠামো। তাই দ্বিমাত্রিক ব্যবস্থায় তিনি যে ত্রিমাত্রিক ব্যবস্থার কোনো ধারণা দিতে পারেননি। এবার দেখো তিনি যে বলেছেন ইলেকট্রনকে শুধুমাত্র কণা রূপে গণ্য করেছেন, কিন্তু যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে, এর ফলে কিন্তু ইলেকট্রন, কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে সেটা আবিষ্কৃত হয়। অর্থাৎ বোর কিন্তু যে তরঙ্গ ধর্ম আছে এই তরঙ্গ ধর্মের কথা উল্লেখ করেনি। এবার দেখো আর 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমাদের যে তিনি যে বলেছেন mvr সমান n/2π, এটা হচ্ছে তিনি কিভাবে পেলেন তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। অর্থাৎ দেখো পরীক্ষার সময় অনেক হয় যে কারোর কাছে আমরা কিছু জিজ্ঞাসা করলাম, তখন সে উত্তরটা বললো, কিন্তু আসলে সে কিভাবে এই উত্তরটা পেয়েছে সেটা সে বললো না। তাহলে বোরও কিন্তু অনেকটা ওই রকম, তিনি উত্তর মানে যে সমীকরণ, এই সমীকরণটা বলে গেছে, কিন্তু এই সমীকরণটা তিনি কিভাবে পেলেন তার কিন্তু কোনো ধারণা তিনি দিয়ে যাননি। তাই এটাও কিন্তু বোর পরমাণুর একটি সীমাবদ্ধতা। এবার দেখো আরেকটি আছে দেখো যে জীমান প্রভাব আর স্টার প্রভাব। দেখো জীমান প্রভাবটা কিন্তু আমাদের যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে আরো সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়া, বর্ণালী রেখাগুলো হচ্ছে আরো সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়ে। দেখো চুম্বক রেখা বলতে আমরা কি বুঝি, ম্যাগনেট, চুম্বক মানে ম্যাগনেট। দেখো এই ম্যাগনেটে কিন্তু জি আছে, আর দেখো জিম্যান প্রভাবের প্রথমেও কিন্তু জি দিয়ে শুরু, তাহলে দেখো জিম্যান প্রভাব কিন্তু চুম্বক ক্ষেত্রের সাথে যায়, আর স্টার কিন্তু যায় আমাদের তড়িৎ ক্ষেত্রের সাথে, তাহলে জিমান যদি চুম্বক ক্ষেত্রে যায় আর স্টেক যাবে আমাদের তড়িৎ ক্ষেত্রে যাবে। এই জিনিসটা অনেক বেশি গুলে যায়, তাই তোমরা জি দিয়ে ম্যাগনেট মনে রাখতে পারবা, আর স্টার দিয়ে হচ্ছে আমাদের যে কারেন্ট আছে সেটা মনে রাখবা। ঠিক আছে, এবার দেখো যে বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা বা সাফল্যতা, এই যে হেডলাইনগুলো গুরুত্বপূর্ণ। পরমাণুর স্থায়িত্ব, এই যে বর্ণালীর ব্যাখ্যা, আর এই যে বোর ব্যাসার্ধ নির্ণয়, এই বোর ব্যাসার্ধ নির্ণয় নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব। এবার দেখো আমরা যাব রাদারফোর্ড দেখো আরো দুটি পয়েন্ট এখানে আছে, যে রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয়,
এই মানটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, আমি এইভাবে মনে রাখতাম যে এর যে প্রকৃত মান, দেখো প্রথমে আমরা লিখবো 6 7 8, 6 7 8। এখন এই 6 এর এই বাম পাশ থেকে লেখা শুরু করব, 8 এর পরে কি 9, আর 9 এর পরে কি 10। তাহলে এটা কিন্তু আমাদের বড় পরমাণু, সরি, যে রিডবাক ধ্রুবক তার মান কিন্তু এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তাহলে 6 7 8 9 10, ঠিক আছে। তো এইভাবে এই মানটা মনে রাখতে পারো। এটা হচ্ছে রিডবাক ধ্রুবকের মান। এবার দেখো, আর যে বোর পরমাণুর যে মডেলে যে তিনি যে ইলেকট্রনের স্থানান্তরের জন্য যে শক্তি উৎপন্ন হয়, যে তার যে স্পন্দনের মাধ্যমে যে সমীকরণটি দিয়েছেন, এই সমীকরণটি অর্থাৎ মিউ সমান E2 ডেল ই ভাগ এইচ, এটাও কিন্তু হচ্ছে তার মডেলের একটি সফলতা। তো দেখো এখানে বোর পরমাণু মডেল আর যে রাদারফোর্ড পরমাণু মডেল, এই পরমাণু মডেলের ভিতরে যে তুলনা করা হয়েছে, এই দুটি মডেলের ভিতরে তুলনা করে দেখানো হয়েছে কোনটি হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ যদি বলা হয় পরীক্ষা যদি এই দুটি মডেল দিয়ে আসে আর ঘ নাম্বারে যদি বলা হয় যে কোনটি বেশি যুক্তিযুক্ত বা কোনটি যৌক্তিক, তাহলে কিন্তু এখান থেকে আমাদের বোর পরমডেলকে বেছে নিতে হবে। এবং বোর মডেল বেশি সফল কেন, তাও এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর মাধ্যমে দেখাতে হবে। তো এই পয়েন্টগুলো যে এগুলো আছে, এটা মূলত শিখুর জন্য, তোমরা আশা করি এটা নিজেরা পড়ে নিতে পারবে। আর এখানে যে হেডলাইন গুলো আছে, এই হেডলাইন গুলো দাগিয়ে রাখো, ঠিক আছে। আচ্ছা, তো বোর পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেল ক্লিয়ার হয় যদি চ্যাটে সি লিখে জানাও, তাহলে আমরা পরবর্তী যে টপিক সেটা যাব। আচ্ছা দেখো, এটা হচ্ছে এই প্রশ্ন। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এবার দেখো আমরা এবার আমরা করব বোর পরমাণু। তো আমরা এতক্ষণ দেখলাম বোর পরমাণু মডেল, এখন আমরা দেখব এর প্রয়োগগুলো, অর্থাৎ বোর পরমাণুগুলোর মাধ্যমে আমরা কি কি পেয়েছি। এখানে আমরা যে দেখো বোর পরমাণু মডেলের মাধ্যমে আমরা তিন ধরনের হচ্ছে প্রয়োগ পেতে পারি। একটি হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথে ইলেকট্রনের বেগ, আর কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়। দেখো এই যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এখানে একটি বড় সমীকরণ দেওয়া আছে। এত বড় সমীকরণ মুখস্থ করার কোনো দরকার নেই, শুধুমাত্র এর যে মানটা, এই মানটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি 0.52 অ্যাংস্ট্রম। শুধু এটুকু মনে রাখবো। অর্থাৎ অ্যাংস্ট্রম মানে হচ্ছে 0.52 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক আছে। আর এর সাথে আমরা করব n² ভাগ z। এখন এই n² ভাগ z দ্বারা আমরা কি বুঝি সেটা আমরা একটা ম্যাথ দেখবো, আর একটা আমরা দেখবো। আমরা যখন একটি কক্ষপথ আঁকাবো, দেখো এটা আমাদের নিউক্লিয়াস। এটা দেখো, ধরো আমরা এটা দিলাম আমাদের প্রথম কক্ষপথ, এটাও দিলাম আমাদের প্রথম কক্ষপথ, আর দেখো এটা দিলাম আমাদের দ্বিতীয় কক্ষপথ, আর এপাশে আরো তৃতীয়, এপাশে আরো চতুর্থ, আরো পঞ্চম, এবার দিয়ে গেলাম। তো দেখো নিউক্লিয়াস থেকে বোর পরমাণু একটি কক্ষপথের যে ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে আমরা বলবো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, বা হ্যাঁ হাইড্রোজেন পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ। এখন দেখো এই এই মানটাই কিন্তু আমাদের কত, 0.52 অ্যাংস্ট্রম, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার, বা 0.52 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তো 10 টু দি -10। আচ্ছা দেখো, এবার দেখো আমরা যখন এই কক্ষপথ থেকে
সেকেন্ড কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব, তখন কি আমাদের কক্ষপথের যে মান সেটা যে ব্যাসার্ধ সেটা কি বাড়ছে না কমছে? দেখো এখান থেকে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ছিল এতটুকু, আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হয়েছে এতটুকু। তাহলে কক্ষপথের যে ব্যাসার্ধের মান সেটা কিন্তু নিঃসন্দেহে বাড়ছে, কিন্তু এই বাড়াটা কেমন, এই বাড়াটার সাথে সম্পর্ক কেমন? অর্থাৎ এখানে দেখো, এখানে আমি একটা সম্পর্ক দিয়েছি। এই সম্পর্কটা হচ্ছে এই যে ব্যাসার্ধ, এই যে আর এন অর্থাৎ কততম এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ আর, সেটা কিন্তু আমাদের যে কক্ষপথের মান থাকবে এই এন এর বর্গ, এন এর বর্গের সমানুপাতিক, এন এর বর্গের সমানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্নকে তুলে আমরা এখানে একটি ধ্রুবক বসাবো। ধ্রুবকটা হচ্ছে 0.52, আর এই এন স্কয়ারের নিচে আমরা বসাবো জেড। এই জেডটা কি? এই জেডটা হচ্ছে আমাদের পরমাণুর যে ভর সংখ্যা সেটি, ভর না প্রোটন সংখ্যা, খুব সম্ভবত প্রোটন সংখ্যা। যেটা কি, যেটা প্রোটন সংখ্যা খুব সম্ভবত। জি ভাই, প্রোটন সংখ্যা। জি জি, প্রোটন সংখ্যা। আচ্ছা, প্রোটন সংখ্যা, এই যেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। তাহলে এখানে কিন্তু আমরা একটা এত বড় সমীকরণ না পেয়ে একটি ছোট সমীকরণ পেয়ে গেলাম। দেখো 0.52 ইন্টু এন স্কয়ার ভাগ জেড, 0.52 ইন্টু এন স্কয়ার ভাগ জেড। এখন আমরা এই যে যে সূত্রটা পেলাম, এই সূত্র দিয়ে আমরা একটি ম্যাথ করব। দেখো দেয়া আছে লিথিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের বোর ব্যাসার্ধ, লিথিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের বোর ব্যাসার্ধ নির্ণয়। দেখো দ্বিতীয় কক্ষপথ, তাহলে এন সমান আমরা কত পাবো? এন সমান হচ্ছে আমাদের 2। এন সমান কত? 2। এখন তাহলে এখানে আর এন অর্থাৎ আমরা লিখবো R2 অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ লিখবো সমান 52 ইন্টু এন স্কয়ার, এন স্কয়ার মানে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার। আর লিথিয়াম হচ্ছে, লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3, লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, আর এর একক কি? অ্যাংস্ট্রম। আর যদি আমরা মিটারে নিই তাহলে আমরা 10 টু দি পাওয়ার -10 মিটার নিয়ে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হবে? 0.52 ইন্টু 4/3 ইন্টু 4/3 অ্যাংস্ট্রম। এটা কিন্তু একটা ছোট ম্যাথ, অর্থাৎ এই ম্যাথটা কিন্তু হিসাব করলেই করা যাবে। কিভাবে আমরা হিসাব করতে পারি? দেখো এই 3 দিয়ে আমরা যদি এই 52 কে কাটি তাহলে আমরা কত পাই? দেখো হচ্ছে 3 13 4 13 সরি 42, 3 দিয়ে সরাসরি যাবে না। আচ্ছা তোমরা ক্যালকুলেটর করে নিও। এবার দেখো যাই, আমরা প্রথম ওইটা পেলাম হচ্ছে আমাদের কি, ওইটা পেলাম আমাদের কক্ষপথের যে ছিল, কক্ষপথের যে ব্যাসার্ধ ছিল। এবার আমরা দেখব যে কক্ষপথের যে ইলেকট্রনগুলোর যে বেগ থাকে, এই বেগকে আমরা প্রকাশ করব ভিএন দিয়ে, ভিএন দিয়ে। ওইখানে যেমন ব্যাসার্ধের সম্পর্ক ছিল এন স্কয়ার সমানুপাতিক, এখানে তোমার হচ্ছে এই বেগের সম্পর্ক এন এর সাথে ব্যস্তানুপাতিক, এন এর সাথে ব্যস্তানুপাতিক। দেখো এটা কিন্তু আমরা এই যে এই সূত্রটা, এই সূত্রের কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ কিন্তু আমরা লিখেছি এখানে, ভিএন সমানুপাতিক 1/n, ভিএন সমানুপাতিক 1/n। এটাকে আমরা এটা এটা হচ্ছে আমাদের কক্ষপথের যে এনটা হচ্ছে আমাদের এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ ভি, আর এন হচ্ছে ওই কক্ষপথের মান, ওই কক্ষপথের মান। দেখো এখানে আমরা এটা করতে পারি। এখানে আমরা একটা ম্যাথ রেখেছি, ছোট একটি ম্যাথ। প্রথম কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ ইলেকট্রনের বেগের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথম কক্ষপথ আমাদের যে ভিএন, ভি অন, সেটা কত পাবো? সেটা কত পাবো? 1/1 না, 1/1, তাই না? 1/1, যেহেতু 1/n লিখেছি। এবার তৃতীয় কক্ষপথে আমাদের যে বেগ সেটা কত পাবো? 1/3, 1/3। এখন কি বলেছে? প্রথম কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগের অনুপাত। তাহলে প্রথম কক্ষপথ লিখবো v1, আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ লিখবো v3। তাহলে দেখো আমরা পেতে পারি এবার 1/1 ইন্টু সরি 1/3, মানে এখানে নিচে ছিল ভাগ করা, তা উল্টে যখন ভাগকে গুণ করি তখন নিচের সংখ্যা উপরে চলে যাচ্ছে, তাই 3 উপরে চলে গেছে। তাহলে আমরা
দেখতে পাই যে এই অনুপাতটা কিন্তু কত 3 গুণ, অনুপাত হচ্ছে 3 গুণ। তো অনন্ত সব সমান, তাহলে 3। তাহলে এই যে প্রথম কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ ইলেকট্রনের বেগের অনুপাত কত 3। এবার যাব আমরা, দেখো এটা গেলাম আমরা ইলেকট্রনের বেগ। এবার আমরা পাবো কি, এবার আমরা পাবো হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি। ইলেকট্রনের শক্তি এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি পরিমাণ। দেখো এইটার সাথে আমরা যে কক্ষপথের সাথে আমাদের কক্ষপথের মানের সাথে আমাদের যে শক্তি সেটা কিন্তু কক্ষপথের মানের বর্গের ব্যস্তানুপাতিক, কক্ষপথের মানের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এই যে ব্যস্ত, এই যে আমাদের মাঝখানে সমানুপাতিক চিহ্ন আছে, এই চিহ্নের জন্য আমরা এখানে একটি শক্তির মান আনবো। অর্থাৎ এখানে যে বড় যে সমীকরণটি ছিল, এই যে সমীকরণটি এখানে শুধু এন স্কয়ার রেখে অন্য যে সবগুলো আছে ওইগুলোর মান যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে আমরা এখানে পাবো -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এই 13.6 এটা আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে এখানে আমরা এই 13.6 আনলাম। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনের যে কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথ ইলেকট্রন শক্তি কত, -13.6 ভাগ এন স্কয়ার, ভাগ এন স্কয়ার ইভি বা ইলেকট্রন ভোল্ট। তো এখানে দেখো একটু প্রশ্ন আছে, তৃতীয় বোর কক্ষপথের শক্তি নির্ণয় করো, তৃতীয় বোর কক্ষপথের শক্তি নির্ণয় করো। তাহলে আমরা কি লিখবো, E3 সমান কত, -13.6 ভাগ -30.6 ভাগ কত এন স্কয়ার। তাহলে এন স্কয়ার মানে 3 এর স্কয়ার, মানে -13.6 ভাগ 9, 13.6 ভাগ 9 ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে যে ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি এন স্কয়ার, আর বেগের সাথে সম্পর্ক কি 1 ভাগ এন, আর আমাদের শক্তির সাথে সম্পর্ক কি, এটা হচ্ছে 1 ভাগ এন স্কয়ার। তাহলে এই তিনটা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউতে আর যে বড় যে সমীকরণটা ওই সমীকরণ মনে করা লাগবে না। তো তোমরা অবশ্যই এই তিনটা নোট করে রাখবে আলাদা করে, ঠিক আছে। তো এই গেল আমাদের আরেকটা টপিক শেষ। এবার দেখো, এবার আমরা যাব এটা গুরুত্বপূর্ণ টপিকসে। দেখো ডি ব্রগলি সমীকরণ। দেখো ডি ডি ভাইয়া আবার একটু বলেন কোনটা বলবো। ও আচ্ছা, দেখো কোন তিনটা, ও আচ্ছা দেখো আমরা পেয়েছিলাম ইভি। দেখো আমরা পেয়েছিলাম, প্রথমে আমরা কিন্তু দেখছিলাম কক্ষপথের ব্যাসার্ধ। তো কক্ষপথের ব্যাসার্ধ আমরা প্রথমে দেখছিলাম যে কক্ষপথের মান থাকবে কত নম্বর কক্ষপথ, তার বর্গের সমানুপাতিক, তার বর্গের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এন স্কয়ার। এবার আমরা দ্বিতীয় পেয়েছিলাম হচ্ছে বেগ, কক্ষপথের বেগ, কক্ষপথের বেগ হচ্ছে ভি। এই ভিটা কি, ভি আর এন, আর ভি এন, অর্থাৎ এনতম কক্ষপথে ভি এর যে বেগ অর্থাৎ ইলেকট্রনের যে বেগ, এটা কি, এটা হচ্ছে আমাদের 1 ভাগ n, অর্থাৎ কক্ষপথের সংখ্যার ব্যস্তানুপাতিক, কক্ষপথের নাম্বারের ব্যস্তানুপাতিক। আর লাস্টে আমরা যেটা পেয়েছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি। এই শক্তিটা কি 1 ভাগ n স্কয়ার, 1 ভাগ n স্কয়ার, 1 ভাগ n স্কয়ার। ঠিক আছে, তো এই তিনটা সম্পর্ক মনে রাখো, এই তিনটা সম্পর্ক মনে রাখো। পরীক্ষায় যদি আসে অনুপাত, পরীক্ষা বেশিরভাগ আসে তোমাদের অনুপাত, এটার সাথে এটার ব্যাসার্ধের অনুপাত কত, এটার সাথে এর বেগের অনুপাত কত, এর শক্তির অনুপাত কত, এইগুলো। তো ঠিক আছে, তো ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো আমরা যাই পরের আলোচনায়। আমরা দেখছিলাম কি, আমরা দেখছিলাম ডি ব্রগলি। দেখো ডি ডি থেকে আমরা পাই ডাই। ডাই মানে কি, ডাই মানে দুইটি, বলে না মোনো ডাই, তারপরে ট্রিপল টেট্রা। তো ডি থেকে ডাই, ডি থেকে কত ডাই। এখন এই ডাই, এই আমরা ডির সাথে ডাই বললাম কেন, এটা এখানে আছে। দেখো আমাদের যে বিজ্ঞানীর নাম, ওই বিজ্ঞানীর নাম কি, ডি ব্রগলি।
নাম হচ্ছে ডি ব্রগলি। ডি ব্রগলি। এখন ডি ব্রগলি সাহেব কি করেছেন? ডি ব্রগলি সাহেব প্রথম উদ্ঘাটন করেন যে একটি ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। কি আছে? ইলেকট্রনের কণা ধর্ম আছে আর তরঙ্গ ধর্ম আছে। ঠিক আছে, এই কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম থেকে তিনি একটি প্রোটনের ভরবেগ নির্ণয় যে সমীকরণ সেটি নির্ণয় করেন। দেখো, কণা থেকে আমরা জানি কি ই সমান, আমরা দেখলাম যদি কণা হয় তাহলে আমরা আইনস্টাইনের আইনস্টাইনের যে ভর শক্তি সমীকরণ আছে সেখান থেকে কি পাই? ই সমান এমসি স্কয়ার না? এটা তো আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। আর তরঙ্গ যখন, তখন আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম যে বোর মডেলে দেখলাম ই সমান এইচ মিউ, এইচ মিউ, এইচ মিউ। তো এই দুটাকে ডি ব্রগলি সাহেব প্রথম একত্রিত করেন। একত্রিত করে তিনি লিখেছেন এমসি স্কয়ার সমান এইচ মিউ, এইচ মিউ। এখন এমসি স্কয়ার সমান এইচ মিউ। এখন তিনি এই যে মিউটাকে আমরা এই যে মিউকে আমরা অনেক সময় লিখি যে কেমন লিখি, মিউ সমান সি ভাগ ল্যামডা, মিউ সমান লিখি সি ভাগ ল্যামডা। এমসি স্কয়ার মিউ সমান এই মিউ এর জায়গায় তিনি লিখলেন এইচ ভাগ সি ভাগ ল্যামডা, সি ভাগ ল্যামডা। এটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ? এটা হচ্ছে আমাদের উপরে আলোর বেগ আর নিচে হচ্ছে বেগ ভাগ এটা কি ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তো আমাদের একটা ছিল ভি সমান এফ ল্যামডা, এটা মনে আছে কারণ ফিজিক্সে ভি সমান এফ ল্যামডা পড়ছো কোনো সময়? যে তরঙ্গ চ্যাপ্টারে ছিল ভি সমান এফ ল্যামডা, পড়ছো? কেউ পড়ছো ভি সমান এফ ল্যামডা? তো দেখো এই ভি কে, এটা কিন্তু একটি বেগ, এই বেগকে আমরা সি এর সাথে তুলনা করি, সি এর সাথে তুলনা করি। সি এর সাথে তুলনা করি কেন? এটা আলোর বেগও কিন্তু একটি বেগ। আর এফ কে আমরা এখানে লিখছি কি মিউ, একটু এখানে লিখছি মিউ, আর ল্যামডাকে লিখছি ল্যামডা। তাহলে দেখো এই মিউ সমান আমরা কি পাই? এই সি ভাগ ল্যামডা, মিউ সমান পাই সি ভাগ ল্যামডা। ক্লিয়ার? তো এখানে আমরা এই যে মিউ ছিল, এই মিউ এর পরিবর্তে লিখলাম সি ভাগ ল্যামডা। এখন এই পাশে একটা এমসি স্কয়ার ছিল আর এই পাশে একটা সি আছে, তাহলে সি সি তুলে দিতে পারি। তাহলে এমসি সমান এইচ ভাগ ল্যামডা, এইচ ভাগ ল্যামডা। এটা একটা কি, এটা তিনি এই দেখো এমসি, এম হচ্ছে ভর আর সি হচ্ছে বেগ, তাহলে ভর বেগ। তাহলে এটা কিন্তু একটা ভর বেগ বেড়ে গেল। তিনি যে এই যে ভর বেগটা বের করে, এটা কিন্তু ফোটনের ভর বেগ। এটা কিসের ভরবেগ? ফোটনের ভরবেগ। তাই যদি প্রশ্নে আসে কোন বিজ্ঞানী প্রথম ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় প্রকার ধর্ম আবিষ্কার করেন, উত্তর হবে ডি ব্রগলি। আর তার যে সমীকরণ সেটা হচ্ছে এমসি সমান এইচ ভাগ ল্যামডা। এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই সমীকরণ দিয়ে করতে হবে। অর্থাৎ ক্লিয়ার করে লিখি এমসি সমান এইচ ভাগ ল্যামডা, এমসি সমান এইচ ভাগ ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এবার দেখো যে আমরা ওইখানে পেয়েছিলাম, দেখো যে এখানে আমরা কি পেয়েছিলাম, ওই যে যিনি বোর্ড সাহেব লিখছিলেন যে এমভিআর সমান এনএইচ ভাগ 2 পাই। তার এই যে এমভিআর, উনি তো এখানে ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে এই জিনিসটা এমসি এম ভি আর সমান এনএইচ ভাগ 2 পাই এসেছে। দেখো এখানে তুলনা করে বুঝাই দেওয়া হয়েছে। আর এখানে শুধু ভি এর জায়গায় সি দেওয়া আছে, অর্থাৎ ভি ও বেগ সি ও বেগ। তো এটা দরকার নেই তোমাদের, জাস্ট তোমরা এই সমীকরণটা মনে রাখো যে এমভিআর সমান এনএইচ ভাগ 2 পাই। ঠিক আছে? তো এটুকু মনে রাখো। আর হচ্ছে দেখো এখানে একটা যে এমসিকিউ রয়েছে, এমসিকিউটা যদি সম্ভব হয় তাহলে উত্তর জানাও। একটু আগে করে আসলাম, সেই অনুযায়ী করবা। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি ইয়ন, তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত? তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত? আমরা দেখেছি হচ্ছে ই সমানুপাতিক 1/n², n/n²। সমীকরণও বলে দিলাম। এবার দেখি কেউ পারো কিনা। কেউ পারবা? দেখা যাচ্ছে একটি পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি ইয়ন, আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত? দেখো প্রথম কক্ষপথে হচ্ছে তাহলে কত, ই সমান কি লিখতে পারি? 1/3। তাহলে 1/3 এর স্কয়ার, 1/3 এর স্কয়ার। তাহলে
উপরে আমরা E1 লিখে নিলাম, E1 এর সাথে তুলনা করতেছি, তাহলে E3 সমান পাই E1 ভাগ 9, E1 ভাগ 9। দেখো তো এখানে কোথাও আছে কিনা, এই দেখো প্রথমটা এই ক নাম্বার, তাহলে উত্তর কিন্তু E1 ভাগ 9। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার দেখো আমরা যাব পরবর্তী যে আলোচনা, এই যে হাইজেনবার্গের অনিশ্চিত নীতি। হাইজেনবার্গের অনিশ্চিত নীতিতে হাইজেনবার্গ কি বলেছেন, এখানে কিছুই পড়ার নেই। হাইজেনবার্গের শুধু একটা কথা বলছেন, যখন একটি বস্তু এভাবে চলতে থাকবে, তখন তখন ওই বস্তুটির কোন জায়গায় যদি আমরা ওই বস্তুটির ভরবেগ বের করতে চাই, তাহলে আর যদি কোনো জায়গায় যদি আমরা ওই বস্তুর অবস্থান দেখতে চাই, তাহলে দুটি কোনো সময় একসাথে নির্ণয় করা সম্ভব না। ধরো একটি বস্তু চলমান আছে, তো এই অবস্থায় আমরা ওই বস্তুটির ভরবেগ নির্ণয় করব, কিন্তু যখন আমরা ভরবেগ নির্ণয় করব, ওই নির্ণয় করার সময় কিন্তু বস্তুটি তার অবস্থান পরিবর্তিত হয়ে সামনে চলে আসবে, অর্থাৎ তার অবস্থান পরিবর্তন হবে। আবার কোনো বস্তুর দিকে যখন আমরা অবস্থান নির্ণয় করব, তখন ওই বস্তুর ভরবেগ আমরা পাবো না। তো এটাকে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, অর্থাৎ দুটি একসাথে পাবো না, এই দুটি হচ্ছে আমাদের অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, তো এখান থেকে যে dlx * dlp গ্রেটার দ্যান ইকুয়াল h ভাগ 4 এই সমীকরণটা শুধু দেখে রাখতে পারো, আর কিছু লাগবে না এখান থেকে। ঠিক আছে, আর আর এই যে এটা তো ভাই 8 অধ্যায় ছিল না সেকেন্ড পেপারের? হ্যাঁ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেকেন্ড পেপারে আছে, ওই যে আধুনিক পদার্থবিজ্ঞান, ওইটা পড়ার সময় আরো ডিটেইলস পড়া হবে, এখানে সমস্যা নেই। তো এটা শুধু এটা মনে রাখো। আর যে হাইজেনবার্গের নীতিটা, এটা ক নম্বরে আসার মতো, যে কোনো বস্তু চলমান থাকলে ওই বস্তুর অবস্থান আর ভরবেগ একত্রে নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো আমরা পরে যাবো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তাহলে তরঙ্গ সমীকরণ কোন বিজ্ঞানী, হচ্ছে শ্রোডিঞ্জারের। ঠিক আছে, তো আর কিছু না। আর এখান থেকে এই যে ইলেকট্রনকে শ্রোডিঞ্জার কি করে, ইলেকট্রনকে তরঙ্গ এবং কণা উভয় বা দ্বিত্ব প্রকৃতিযুক্ত প্রস্তাব করেন। আর ত্রিমাত্রিক ঘূর্ণায়মান, নিউক্লিয়াসের চারপাশে যে আমাদের ইলেকট্রন গুলো যে প্রথম ত্রিমাত্রিক ভাবে থাকে, বোর কিন্তু এটা আবিষ্কার করতে পারেনি। প্রথম এই যে ত্রিমাত্রিক ভাবে ঘূর্ণায়মান থাকে, এটা আবিষ্কার করেছেন কিন্তু আমাদের বিজ্ঞানী শ্রোডিঞ্জার। তাহলে আমরা দেখো বোর বা রাদারফোর্ডের যে সব ত্রুটিগুলো ছিল, তা কিন্তু আস্তে আস্তে সব বিজ্ঞানীরা পূরণ করতে করতে গেছেন। তো একসময় আমরা সবশেষে পেয়েছি যে এমন একটি মডেল পেয়েছি যে সেই মডেলে আর কোনো ভুল নেই। তো আরেকটা জিনিস পড়তে হবে, দেখো এখানে শেষের দিকে আছে যে অরবিটাল সমারফিল্ড, যে বিজ্ঞানী সমারফিল্ড অরবিটাল আবিষ্কার করেন। আর অরবিটালে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত পার্সেন্ট, 90 থেকে 94%। ক্লিয়ার? তো এখান থেকে আর কিছু পড়ার নেই, এবার যাব সামনে। আর এই দেখো এতক্ষণ যেটা পড়লাম, এই সব মিলাই কিন্তু এই যে বললাম না যে একটি ত্রুটিমুক্ত পরমাণু মডেল বের করা সম্ভব হচ্ছে। এই ত্রুটিমুক্ত পরমাণু মডেল হচ্ছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এই ত্রুটিমুক্ত পরমাণু মডেলের নাম হচ্ছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এই পরমাণু মডেলে আছে কেন্দ্রস্থ রাদারফোর্ডের কেন্দ্রস্থ ইলেকট্রনের নিউক্লিয়াসের অস্তিত্ব, আর এই যে বোরের স্থির কক্ষপথ অরবিটের শক্তিস্তর ধারণা, ডি ব্রগলি দ্বৈত ধর্ম, আর বিজ্ঞানী শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যা, আর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চিত নীতি। এই পাঁচটা মিলে হচ্ছে তোমার যে এই পাঁচটা মিলে হচ্ছে কোনটা, এই পাঁচটা মিলে তৈরি হয়েছে আমাদের যে কোয়ান্টাম বলবিদ্যা। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে আমাদের কয়টা মডেলের ভিত্তি, পাঁচটা মডেলের ভিত্তি। আর কোনটা থেকে কি এসেছে এগুলো দাগিয়ে দেওয়া রয়েছে, এগুলো এই যে দাগানো ওয়ার্ডগুলো পড়লে যথেষ্ট। এবার আমরা যাব আমাদের ওয়ান অফ দা যে গুরুত্বপূর্ণ টপিকস আছে সেই টপিকসগুলোর ভেতর। এই টপিকসটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা সমূহের মান এবং বিভিন্ন উপশক্তিস্থ ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব এই কক্ষপথগুলোকে এই যে কোয়ান্টাম সংখ্যা আছে, এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চারটি যে ভাগের যে প্রধান কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করেছেন, এটা সামনে একটা ছকে দেওয়া আছে, ওইখানে একসাথে পড়বো। তো দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যায় কি থাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে। আর বিজ্ঞানী বোর্ড এর ধারণা প্রস্তাব করেন। এখন দেখো আমরা আঁকাচ্ছি, এই যে কক্ষপথ এই যে আঁকালাম, এটা হচ্ছে আমাদের
কি, এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এর মান কি কি হতে পারে দেখো, এটা ধরো কে কক্ষপথ, এটা এল, এর উপরে একটা থাকবে এম, আর এর উপরে থাকবে এন কক্ষপথ, এইভাবে কে এল এম এন। তাহলে কে এল এম এন কোন কক্ষপথ, এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো আর এখানে এই লাইনটা পড়তে হবে, কোন শক্তিস্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², কোন শক্তিস্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। দেখো কোথাও যদি n সংখ্যক, অর্থাৎ প্রথম কক্ষপথে n সমান কত 1, তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2 × 1², অর্থাৎ দুইটি ইলেকট্রন। যদি এটা n সমান 2 হয় তাহলে পাবো 2 × 2² মানে 2 × 4 = 8, তাহলে 8টি ইলেকট্রন। তাহলে এভাবে তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32টি, এভাবে থাকে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় এই যে 5 নম্বর কক্ষপথে আমাদের ইলেকট্রনের সংখ্যা কত, 5 নম্বর কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত, শিগগিরই তোমার এতে জানাও, চ্যাট বক্সে জানাও, শিগগিরই চ্যাট বক্সে জানাও 5 নম্বর কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত হবে। 5 নম্বর প্রধান কোয়ান্টাম সংখ্যায় যে কক্ষপথটা, সেখানে আমাদের কি, আমাদের মোট ইলেকট্রন কতগুলো থাকবে, অরবিটের কথা বলিনি কিন্তু, শুধুমাত্র বলেছি যে ইলেকট্রন কতগুলো থাকবে। পঞ্চাশটি। দেখো 2 × 5² তাহলে 2 × 25 মানে 50। ঠিক আছে, সবার উত্তর সঠিক হয়েছে, যারা সঠিক উত্তর দিয়েছে সবাইকে অভিনন্দন। এবার দেখো এটা গেল এখানকে এগুলো। এবার দেখা যদি বলা হয় যে কোন কক্ষপথে কতটি অরবিটাল থাকতে পারে, কতটি অরবিটাল থাকতে পারে, তার জন্য আমাদের যেতে হবে, আমাদের যে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, একে আমরা প্রকাশ করি কি দিয়ে, এল দিয়ে। একে আমরা প্রকাশ করি এল দিয়ে, এল দিয়ে, এল দিয়ে। দেখো এখান থেকে আমাদের পড়তে হবে বিজ্ঞানী সমারফিল্ড প্রথম একে হচ্ছে কি নাম সম্বন্ধে ব্যাখ্যা দেন, আর একে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এবং সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আর এল এর মান দ্বারা উপশক্তি স্তরের মান নির্ধারিত হয়। এখন এন এর মান যদি এন এর মান অনুযায়ী কিন্তু এল এর মান হয়, দেখো এন এর মান, এল এর মান হবে, এল এর মানগুলো হবে কতগুলো হবে, এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। ঠিক আছে, কেমন, 0 থেকে n-1 পর্যন্ত। ধরো যদি আমরা পাই n সমান যদি 4 পাই, অর্থাৎ 4 নম্বর কক্ষপথে কতগুলো অরবিটাল থাকতে পারে, এটা আমরা এল এর মানের মাধ্যমে বের করতে পারি। তাহলে যদি 4 নম্বর কক্ষপথে এল এর মান কি হতে পারে, এল এর মান হতে পারে একটি হতে পারে 0, আর বলা হয়েছে n-1, তাহলে 1ও যাবে, 2ও যাবে, 3ও যাবে, কিন্তু 4 কিন্তু যাবে না, কারণ 4-1 মানে 3 পর্যন্ত। তাহলে 0, 1, 2, 3, তাহলে এগুলো কিন্তু আমাদের 4 নম্বর কক্ষপথের যে অরবিটাল আছে, এই চারটি অরবিটাল। দেখো 0 মানে হচ্ছে আমাদের এস অরবিটাল, আর যে 1 মানে আমাদের পি অরবিটাল, আর যে 2 মানে হচ্ছে আমাদের কি অরবিটাল, ডি অরবিটাল, আর যে 3 মানে হচ্ছে আমাদের এফ অরবিটাল। ঠিক আছে, তাহলে এন এর মান, এন এর সাথে এল এর যে মানের সম্পর্ক, তা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো এখানেও লেখা আছে যে এন সমান 1 হলে কতগুলো হবে, এন সমান 2 হলে, এন সমান 3 হলে, ঠিক হলো এগুলো। তো এবার দেখো আর একটা জিনিস, এটা হচ্ছে অনেকটা জেনারেল নলেজের মতো, এই যে এস পি মান এগুলো কোথা থেকে আসলো। দেখো এস তে স্যার, পি তে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, আর এফ তে মৌলিক বা ফান্ডামেন্টাল, এগুলো থেকে কিন্তু এসপি ডিএফ এর মান এসেছে। তো এগুলো মনে রাখতে পারো, আর এখানে পড়া গুরুত্বপূর্ণ তেমন নাই। এবার দেখো আমরা আসবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভিতরে কি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের যে বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক স্থিতি থাকে, এগুলো হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী জিম্যান। দেখো ম্যাগনেটে জি আছে, আর জিতেও জি দিয়ে, জিম্যান তো জি দিয়ে শুরু। এখন যদি এন এর মান হয় আমাদের, যদি এম এর মানটা আমাদের কিসের উপর আসবে, সেটা হচ্ছে আমাদের এম এর মান নির্ভর করবে এল এর মানের উপর, এম এর মান আমাদের নির্ভর করবে এল এর মানের উপর। যদি এল এর মান আমাদের হয় 3, এল এর মান যদি হয় আমাদের 3, তাহলে যে আমাদের
ম্যাগনেটিক অর্থাৎ এম, এম হবে আমাদের, সরি এটা জাস্ট একটা ধরি, ধরো এল। তো এল সমান যদি এলই হয়, এল সমান যদি এলই হয়, এলই হয়, তাহলে এম এর মান হবে 2l প্লাস 1, 2l প্লাস 1 সংখ্যক, 2l, এটা কিন্তু এল। তো এল একটু স্টাইল করে দিই, 12, 12 প্লাস 1। তো এখানে যেটা বললাম যে ধর যদি 3 হয় তাহলে কি এমন হবে, 3 হয় তাহলে কেমন হবে, 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 1 সংখ্যক, অর্থাৎ 2 ইন্টু 3 প্লাস 1 সংখ্যক। তাহলে কি কি হবে, -3 পাবো, আর -2 পাবো, -1 পাবো, 0 পাবো, আর হচ্ছে পাবো শুধু অন, এটা হচ্ছে প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তাহলে দেখো আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এল এর মানের থেকে -l থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, প্লাস এল পর্যন্ত, ঠিক আছে, প্লাস এল পর্যন্ত। তাহলে দেখো এখানে পালাম হচ্ছে 7টা, মোট 7টা। তাহলে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, এফ অরবিটালে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কতটি, 7টি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 7টি, ঠিক আছে। তো এই এম এর যে মান, এই মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা বের করা হয়। আর এক একটি অরবিটালে থাকে দুটো করে ইলেকট্রন, এক এক অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে। তাহলে এফ অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, যদি অরবিটাল সংখ্যা হয় 7টি, অরবিটাল সংখ্যা কতটি, 7টি, অরবিটাল সংখ্যা 7, তাহলে ইলেকট্রন সংখ্যা কতটি, ইলেকট্রন সংখ্যা কতটি, কতটি হবে, 7 গুণ 2, 7 গুণ 2 সমান 14টি। তাহলে এফ অরবিটালে যে আমাদের ইলেকট্রন সংখ্যা থাকবে 14টি। এই যে এখন এই যে এক একটি অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে, এই দুটি করে ইলেকট্রন থাকে কোন কোন কোয়ান্টাম সংখ্যার কারণে, সেটা হচ্ছে আমাদের চুম্বক এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি, ধরো এখন এই কক্ষপথ, এই কক্ষপথে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা অরবিটাল। এই অরবিটালে দেখো এই পাশে একটা প্রান্ত থাকবে, এই একটি প্রান্ত থাকবে। এখন এই প্রান্তে থাকবে মাইনাস, এই প্রান্তে থাকবে যে ইলেকট্রনটা থাকবে তার স্পিন হবে -1/2, আর এই প্রান্তে যে ইলেকট্রনটা থাকবে তার স্পিন হবে +1/2। তো দেখো এটা একটা অরবিটালে দুটি করে ইলেকট্রন আছে, এই দুটি করে ইলেকট্রন থাকার কারণে কিন্তু যে মোট যে ইলেকট্রন সংখ্যা সেটা অরবিটালে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তো এইটা এখান থেকে পড়তে হবে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে s/ms দ্বারা করা হয়, প্রকাশ করা হয়। আর এই যে স্পিন, ইলেকট্রন স্পিন বর্ণনার জন্য কোয়ান্টাম যে কোয়ান্টাম সংখ্যা বের হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আর এর যে দুটি মান সেটা কি কি, +m, +1/2 আর -1/2, ঠিক আছে। তো এর সাথে কিন্তু আমাদের কে এল এম এন এর কোনো সম্পর্ক নাই, যেখানে যাক না কেন এর স্পিন কোয়ান্টাম সংখ্যা দুটোই থাকবে, +1/2 আর -1/2, ঠিক আছে। তো এবার দেখা যায়, এবার আমরা পাবো একটি 4টি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, 4টি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য এখানে পড়তে হবে। এই যে কোয়ান্টাম এন দ্বারা অরবিট এবং শক্তি স্তরের আকার জানা যায়। আর তোমার হচ্ছে এখানে প্রয়োজনীয়তাও পড়তে হবে, যে প্রধান বর্ণরেখা ব্যাখ্যা করা যায়। আর হচ্ছে এখানেও প্রয়োজনীয়তা পড়তে হবে, আর এই যে তাৎপর্য পড়তে হবে উপশক্তি স্তরের আকৃতি বোঝানোর জন্য। আর এটা হচ্ছে সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝার জন্য। দেখো সহকারী শতে সৃষ্ট সূক্ষ্ম রেখা, তাহলে বুঝতে পারছো সূক্ষ্ম রেখা হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে। বা দেখো একবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে সূক্ষ্মরেখায় বিভক্ত হলো সেটা হচ্ছে আমাদের আগের যেটা গেল সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এই যে সূক্ষ্মরেখায় বিভক্ত হওয়ার কারণটা হচ্ছে দেখাবে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই যে কারণ। আর দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে যে চুম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য, চুম্বক ধর্ম ব্যাখ্যা করে হুট করে পরীক্ষা দেওয়া যে ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য ইলেকট্রন স্পিন কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে, তখন কিন্তু হুট করে যখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেখবা তখন কিন্তু সাথে সাথে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মেরে দিতে ইচ্ছা করে, কিন্তু আসল উত্তর কিন্তু হবে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক জায়গায় এসেছে। আর আশা করি যাক তোমাদের নেক্সট পরীক্ষাও থাকবে। তো এটা বেশ ভালো করে দাগিয়ে রাখো যেন ভুল না যায়। আর এখান থেকে আমাদের পড়তে হয় যে কোয়ান্টাম সংখ্যাগুলোর আবিষ্কারক, প্রথমটা আবিষ্কার হচ্ছে বোর, তারপর সহকারী সমারফিল্ড, ম্যাগনেটিক জিম্যান, আর দেখো স্পিন আর উলেনবেক। স্পিন করে স্পিন করেন স্মিথ, তাহলে স্মিথ, বিজ্ঞানী স্মিথ। আর এখানে যে তাৎপর্যগুলো আছে তা তো এই পাশে দাগিয়ে আসলাম। এবার দেখো এগুলো কিন্তু আমাদের গেল প্রায় অর্ধেক পড়া আজকের মতো এখানে শেষ। এবার আমরা দেখব
আর আজকের ক্লাসের অর্ধেক পড়া, তো কি ব্রেক কি লাগবে নাকি একবারে শেষ করে দেব? মানে 5 মিনিট ব্রেক নিয়ে কোনো জায়গায় কারো কোনো সমস্যা আছে কিনা বললে আমি সেগুলো দেখাই দিতাম, অথবা যদি শেষ করে দিতে বলো তাহলে এখনো বেশ পড়া আছে। আমাদের কিন্তু এখানে যে পরমাণুর মূল কণিকা, এখানে আমরা প্রথম যখন দেখছিলাম তখন কিন্তু এই শুধুমাত্র পরমাণুর মূল কণিকা থেকে অনেক প্রশ্ন এসেছে মেডিকেলে, কারণ এটা কিন্তু হচ্ছে বেশ শেষ করে দেন ভাই। আচ্ছা দেখো, পরমাণুর যে মূল কণিকা এটাকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, আর একটা হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। এখানে কয়েকটি করে উদাহরণ আছে। এই উদাহরণগুলো আমরা মনে রাখবো বিশেষ করে টেকনিকের মাধ্যমে। দেখো, আমাদের পরমাণু স্থায়ী মানে কি, আমাদের পরমাণুতে সাধারণত যেগুলো বেসিক্যালি থাকে, মানে যে কোনো পরমাণু ভাঙলে আমরা যেগুলো অবশ্যই পাবো সেগুলো হচ্ছে, দেখো, পেন, PEN, পেনতে কি, পিতে প্রোটন, নোট করছো তো, নোট না করলে কিন্তু হারিয়ে যাবে। আর ইতে ইলেকট্রন, আর এনতে কি, নিউট্রন। ঠিক আছে, তাহলে স্থায়ীগুলো কি কি, পেন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। দেখো 3টি উদাহরণ আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেখা বললো কোনটি স্থায়ী কণিকা নয়, দিয়ে একটু অস্থায়ী অথবা একটি কম্পোজিট কণিকা দিয়ে দিল। কারণ আমরা মনে রাখবো অস্থায়ী কণিকাগুলো কি কি আছে, এটা আমরা মনে রাখবো। এটা বেশ বড়, অনেকগুলো আছে। এটা মনে রাখবো আমরা, নিউ আন্টির পাজিমে গার্ডেনে বসে মন পেল, নিউ আন্টির পাজিমে গার্ডেনে বসে মন পেল। তাহলে নিউ দিয়ে আমরা কিন্তু নিউট্রন না, মনে রাখবো নিউট্রিনো। আন্টি দিয়ে মনে রাখবো অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে। পাজি দিয়ে মনে রাখবো পজিট্রন। মেয়ে দিয়ে মনে রাখবো মিউন। আর গার্ডেন দিয়ে মনে রাখবো গ্রাভিটন। হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলো। আর বসে দিয়ে পাবো বোসন। আর ম দিয়ে পাবো মিউন, তো বলা হয়ে গেছে। আর একটা কি আছে, মেসন আছে মনে, মেসন। আর কি দেখাই, পেলো, গ্রাভিটন, পজিট্রনও আছে, মেসন আছে, আর পাইওন আছে, পাইওন। ঠিক আছে, তো এগুলা ঠিক আছে। তো এটা হচ্ছে পজিট্রনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রনো, মিউন, গ্রাভিটন, বোসন, মেসন আর পাইওন। এগুলো হচ্ছে কি আমাদের অস্থায়ী, এগুলো কিন্তু আমাদের অস্থায়ী কণিকা। যে এখানে আছে অস্থায়ী কণিকা, পরমাণুর অস্থায়ী কণিকা, এগুলো ঠিক আছে। তো এইগুলো এখানে লেখা রয়েছে, যদিও দাগানো বইতে দেবো, যখন দাগানো বই দেবো তখন পেয়ে যাবে এই লেখাগুলো। আর দেখো, কম্পোজিট কণিকাকে আমরা মনে রাখবো ডিআর আলফা দিয়ে, আলভি দিয়ে, ডিআর দিয়ে মনে রাখবো ডিউটেরন। আর আলভি দিয়ে আমরা মনে রাখবো কি, আলফা কণা। প্রথমে যে আমরা পরীক্ষা করলাম, রাদারফোর্ড পরীক্ষা করলাম, সেখানে যে আলফা কণা বের করলাম সেটা। আর এটা হচ্ছে কম্পোজিট কণিকা, ঠিক আছে। তাহলে ডিআর আলভি, ডিউটেরন আর আলভি দিয়ে আলফা কণা, ঠিক আছে। তাহলে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ লাইন এখানে আছে, এটা কিন্তু বেশ, ডিউটেরন হলো ভারী হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু 3 প্রকার আছে, দেখো, প্রোটিয়াম, ডিউটেরাম আর ট্রিটিয়াম। এর ভিতরে ডিউটেরিয়াম হচ্ছে কিন্তু ভারী হাইড্রোজেন। দেখো আমরা আসবো আইসোটোপ।
এবার আমরা কি আসবো, আইসোটোপ, আইসোবার, আর আর কি আছে, আইসোটোন আছে, আবার আইসোমারও আছে। দেখো আইসোটোপ, আইসোটোপ, আইসোটোপ আমরা কিভাবে মনে রাখবো, এর যে বৈশিষ্ট্য সেটা কিভাবে মনে রাখবো, আমরা সবসময় সবগুলো লাস্টের যে অক্ষর সেটা দেখবো। দেখো এখানে আছে প, তাহলে আমরা মনে রাখবো আইসোটোপ গুলোতে প্রোটন সমান, প দিয়ে প্রোটন সমান, প্রোটন সমান, আইসোটোপ গুলোতে প্রত্যেকটার প্রোটন সমান। দেখো কিরকম, প্রোটন সমান, যেমন ধরো এটা হচ্ছে কার্বন 12, কার্বন 12, C6, কার্বন 12 আর কার্বন 13, এটা কিন্তু পরস্পরের আইসোটোপ। কি করে বুঝলাম, দেখো এখানেও প্রোটন আছে 6টি, এখানেও প্রোটন আছে 6টি, কিন্তু এর যে ভর সংখ্যা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আইসোটোপ হওয়ার প্রধান শর্ত কি, দুটি প্রোটন চেঞ্জ সমান হবে, কিন্তু এর যে ভর সংখ্যা তার চেঞ্জ হতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইসোটোপ হওয়ার প্রধান বৈশিষ্ট্য। এবার আমরা যাব কিসে, এবার আমরা যাব আইসোবারে, আইসোবারে, আইসোবার। দেখো বার, বার, বারের সাথে কিসের মিল আছে, বারের সাথে ভরের মিল আছে, অর্থাৎ ভর সংখ্যার মিল আছে, ভর সংখ্যার মিল আছে। তাহলে আইসোবার গুলোতে আমাদের ভর সংখ্যা সমান থাকবে, আইসোবার গুলোতে কি থাকবে, ভর সংখ্যা সমান থাকবে। বার দিয়ে ভর, বার দিয়ে আমরা ভর মিন করব, ঠিক আছে। আইসোবারে আমাদের ভর সংখ্যা সমান থাকবে। দেখো এখানে যে আইসোবারের উদাহরণ আছে, কার্বন 14 সাথে 6, আর আছে আমাদের যে নাইট্রোজেন, নাইট্রোজেন কত, 14, নাইট্রোজেন 14। দেখো নাইট্রোজেন আর কার্বন দুটো কিন্তু আলাদা আলাদা মৌল, কিন্তু এদের দেখো এর যে 14 সাথে এই 14 কি মিল আছে, ভর সংখ্যার মিল আছে। তাই এটা কি, এটা আইসোবার, এটা একটা আইসোবার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইসোবার। আর আমরা আইসোটোন, আইসোটোন যদি হয়, টোন যদি বলে শেষে, তাহলে আমরা বলবো নিউটন, নিউটনের মিল আছে, নিউটন সমান, দুটি মৌলের ভিতরে যদি নিউটন সমান হয় তাহলে কিন্তু বলবো আমরা আইসোটোন, আইসোটোন, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের কি, এটা গেল আমাদের আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এখন আইসোটোনের ভিতরে, আইসোটোপের ভিতরে কি কি পড়তে হবে, দেখো Na আর Au অর্থাৎ সোডিয়াম আর সোনা বাদে সবগুলো আইসোটোপ প্রকৃতিতে আছে। আর প্রকৃতিতে মোট আইসোটোপের সংখ্যা হচ্ছে কতটি, 1300টি, সর্বমোট 1300টি। আর দেখো আইসোবারের উদাহরণ, আইসোটোনের উদাহরণ, ঠিক আছে। এবার দেখো ইলেকট্রন, ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন, কোন পরীক্ষার মাধ্যমে, ক্যাটাটোসি পরীক্ষার মাধ্যমে। আর ইলেকট্রন সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা। আর এই যে কত ভর কত ভাগ এটা পড়তে হবে, চার্জের পরিমাণ পড়তে হবে। আর এটা আমাদের অন্য বইতে আছে, স্টোনি নামকরণ করে, ইলেকট্রন হচ্ছে আমাদের, ইলেকট্রনের যে নামকরণ তিনি সেটা করেছে কে, বিজ্ঞানী স্টোনি। এটা আমাদের বইতে না, অন্য বইতে আছে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ এটা তোমরা বইতে পাশে লিখে রাখো, স্টোনি নামকরণ করেন, ঠিক আছে। তো এবার আমরা আসবো কিসে, এবার আমরা আসবো হচ্ছে প্রোটনে, প্রোটন। দেখো প্রোটনের যে আমাদের প্রোটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছেন, ঠিক আছে। আর যে প্রোটনের ভর পড়তে হবে, আর প্রোটন কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে। আর গোল্ডস্টেইন আবিষ্কার করেন, আচ্ছা আমাদের বইতে রাদারফোর্ড দেয়া, কিন্তু আর এক অন্য বইতে হচ্ছে এটা গোল্ডস্টাইন দেয়া। গোল্ডস্টাইনও পড়বে, রাদারফোর্ডও পড়বে। রাদারফোর্ড হচ্ছে এটির অস্তিত্ব প্রথম নির্ণয় করেন, আর গোল্ডস্টাইন, ও সরি, রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার, নিউক্লিয়াসে তো প্রোটন থাকে। তো যাই দুটোই পড়ে নিবা, গোল্ডস্টাইনও পড়বা, গোল্ডস্টাইন মানে গুহ স্যার, সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে দেয়া রয়েছে, নোট যখন করছে তখন তো ছিল কোনো বইতে। আচ্ছা নিউটন, নিউটন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক, বিজ্ঞানী চ্যাডউইক। তো এটা মনে রাখতাম আমি এইভাবে, ইলেকট্রনকে আবিষ্কার করেছে থমসন, ইট পরে টুক করে কি, এটা এইভাবে মনে রাখতাম আর কি। আচ্ছা যাক, পরে তোমাদের গ্রুপে জানাই দিবেন, এটা মনে পড়তেছে না। তো এগুলো পড়বা। আর এই শখটা কিন্তু মাস্ট, এই শখটা মাস্ট। এখানে যে প্রকৃত ভর আছে, প্রকৃত চার্জ আছে, দেখো আমরা কিন্তু মনে করি নিউট্রন আর প্রোটনের চার্জের ভর কিন্তু এক, কিন্তু এখানে দেখো এই 3 আর এই 5-এ কিন্তু ভুলায় যায়, 3 আর 5-এ কিন্তু ভুলায় যায়। দেখো প্রোটনের কিন্তু একটু কম 3, আর নিউট্রনের কিন্তু একটু বেশি অর্থাৎ 5, ঠিক আছে। আর এই যে চার্জ আছে। আর দেখো এখানে ইলেকট্রনের সাথে যে 1800
37, এটা কিন্তু আমাদের প্রোটনের সাথে হিসাব করা। যদি আমাদের নিউটনের সাথে হিসাব করে তাহলে এটা হবে 1839। বইতে সম্ভব হলে বইয়ের পাশে লিখে রাখবা যে 1839 গুণ হচ্ছে আমাদের যে ইলেকট্রনের যে ভর, এই ভরটা আমাদের নিউটনের ভরের তুলনায় 1839, 1/1839 গুণ। লেখা বোঝা যাচ্ছে না তো, এটা দিয়ে তাহলে এইটা দাগাই দিই 1/1839 নিউটন। আচ্ছা, ইলেকট্রনের ভর নির্ণয় করেন যে থমসন। ইলেকট্রনের ভর নির্ণয় করেন যে থমসন। চার্জ নির্ণয় করেন রবার্ট মিলিকন। কোন পরীক্ষার সাহায্যে? তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে। এসব কিন্তু সূক্ষ্ম বিষয় কিন্তু মেডিকেলে বেশি আসে। আর অপরদিকে মাইকেল ফ্যারাডে তৈল বিশ্লেষণ করে হচ্ছে এক মোলে এতগুলো ইলেকট্রন থাকে, এটা প্রথম আবিষ্কার করেন। ঠিক আছে, এটা গেল। এবার পারমাণবিক ভর নির্ণয়ের 3টি স্কেল রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন। এই 3টি পড়বা, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। আর হচ্ছে কি COH, হক হক হক, এই যে হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন। হক কি, যেমন শিয়াব হক বা মিঠুন হক, হক হক দিয়ে মনে রাখবে, HOC হক। তো হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন। এসে যে নাইট্রোজেন দিয়ে দিতে পারে একটা পরীক্ষায় যে 3টে আছে কোনটি নয়। ঠিক আছে, তাহলে হক দিয়ে মনে রাখবে, হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন। আর এই পেজে পড়ার তেমন কিছু নাই, বুঝাই নেক্সট পেজে। দেখো এখান থেকে এই যে এক ডালটনের মান করতে হবে। অনেক সময় কিন্তু আমাদের বায়োলজিতে এই ডালটন সংখ্যাটা ব্যবহার করা হয় অনেক ক্ষুদ্র কোনো যেসব অঙ্গাণু রয়েছে, সেই সব অঙ্গাণুর যে ভর রয়েছে এই ভর প্রকাশ করার জন্য ডালটন ব্যবহার করা হয়। আর দেখো একটু পর, পানির পরমাণু ভর 18 AMU বা কত গ্রাম, এটা পড়তে হবে। তো দাগানো বই দিয়ে দেবো, পেয়ে যাবা। আচ্ছা, এটা বলো, এটা হচ্ছে বেশ পুরনো পড়া, অনেকক্ষণ আগে পড়ে আসছি, দেখ মনে আছে কিনা তোমাদের। এটা কিন্তু বলে দিছিলাম। দেখো কোনটির ক্ষেত্রে বোর পরমাণুর বর্ণালীর বোর মতবাদ প্রযোজ্য? অ্যাক্টিভ হও ক খ গ ঘ, কোনটা দ্রুত বলো, উত্তর কোনটা? হ্যালো, কেউ কি আছো? মরিয়াম, মারুফা, শিহাব, জানো কোনটা? খ। মারুফা বলছে খ। হ্যাঁ, দেখো হিলিয়াম প্লাস। হিলিয়ামে কিন্তু আমাদের পরমাণু থাকে 2টি, কিন্তু হিলিয়াম থেকে যদি আমরা একটি নিয়ে নিই তাহলে আমরা কিন্তু পাবো কত? হিলিয়াম প্লাস। মারুফা বলছে হিলিয়াম প্লাস, ঠিক আছে। হ্যাঁ, দেখো হিলিয়ামে কিন্তু আমাদের 2টি পরমাণু থাকে, কিন্তু হিলিয়াম থেকে যদি আমরা একটি পরমাণু নিয়ে নিই তাহলে কিন্তু সেটা হবে এক পরমাণু বিশিষ্ট পরমাণু, তাই আমরা পাবো হিলিয়াম প্লাস। তাহলে হিলিয়াম এক পরমাণুর ক্ষেত্রে আমরা জানি বোর বর্ণালী মতবাদ খাটবে, তাই এখানে উত্তর হবে হিলিয়াম প্লাস। ঠিক আছে, এবার আসা যাক আমাদের নেক্সট এর সামনে পড়া হচ্ছে হ্যাঁ, এখানে দেখো, এখানে কিছু আছে, দেখো। আমরা তো এখানে পড়বো তেজস্ক্রিয়তা সম্পর্কে। তেজস্ক্রিয়তা কি? দেখো, আইসোটোপ কোন মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্ত বিভিন্ন রশ্মি বা বিকিরণ ধর্মকে আমরা ওই মৌলের তেজস্ক্রিয় ধর্ম বলতে পারি। ওই মানে যখন কোনো মৌল থেকে, আমরা সহজ করে, যখন কোনো মৌল থেকে আলোর সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা বলবো তেজস্ক্রিয় মৌল। আমরা এখানে পাবো তেজস্ক্রিয় মৌল 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। এখন এই প্রাকৃতিক গুলো কিভাবে মনে রাখতে পারি, আর যে এগুলো আছে সেগুলো কিভাবে মনে রাখতে পারি? দেখো, প্রাকৃতিক গুলো আমরা মনে রাখবো এইভাবে, রানা রাতে উড়োজাহাজে ফ্রান্সে গেল। দেখো এই উদাহরণগুলোর কথা বলছি, RNFR RAU। দেখো রানা, রানা, রাতে, রাতে, উড়োজাহাজে ইউ, আর ফ্রান্সে আছে কি? FR। তাহলে প্রাকৃতিক গুলো হচ্ছে রানা রাতে উড়োজাহাজে ফ্রান্সে গেল। ক্লিয়ার। এবার আমরা পাবো হচ্ছে কোনটা, এবার আমরা যাব হচ্ছে কিসের দিকে? কৃত্রিমের দিকে। দেখো কৃত্রিম গুলো এই যে মৌলের নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট। কৃত্রিম গুলো কোন বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়? নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে। আর এই যে উদাহরণ আছে TC, PM, NP আর OG, এটা মনে রাখবে এইভাবে। নেপালের PM এর অনেক টাকা, দেখো PM যারা তাদের কিন্তু অনেক টাকা, নেপালের PM এর অনেক টাকা। এটা দিয়ে আমরা মনে রাখবো NE, PM দিয়ে মনে রাখবো PM,
আর অনেক দিয়ে আমরা মনে রাখবো ওজি, আর টাকা দিয়ে আমরা মনে রাখবো টিসি, টিসি। তাহলে নেপালের পিএম এ অনেক টাকা, ঠিক আছে। তো সবগুলো আসলে এখানে দেখো, সরি, এটা কিন্তু আমাদের এনপি, এনপি নেপাল, নেপাল এনপি নেপালের পিএম এর অনেক টাকা, এনপি পিএম ওজি আর টিসি। তো নোট করা শেষ, নোট করা শেষ, পরের পেজে যাব, পরের পেজে যাই, ক্লাস তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো এখানে আছে 3 প্রকারের, 3 প্রকারের, ও নোট করতে পারোনি এখনো, আচ্ছা আচ্ছা যাই হোক, যারা এখন একটু দ্রুত করি, ক্লাসটা যেহেতু রেকর্ডেড আছে গ্রুপে দিয়ে দেব। আর এই যে যেটা যে স্লাইডে ক্লাস করাচ্ছে এই স্লাইডও তোমরা পেয়ে যাবা, তো প্যারা নাই। প্যারা নাই, তো পরে আমরা হচ্ছে এই ক্লাস আর নোট সবই তোমার দুইটাই তোমাদের দিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখো যে আলফা বিটা এবং গামা, এদের তেজস্ক্রিয় রশ্মির 3টি বৈশিষ্ট্য রয়েছে, এই 3টি বৈশিষ্ট্য পড়বা, কি কি বৈশিষ্ট্য, আর এই যে আলফা কোণ, আলফা বিটা গামা, এই যে ছেদন ক্ষমতা, এগুলো পড়বা। দেখো আলফার আপেক্ষিক চার্জ +2, বিটা চার্জ বিটার -1, আর গামার কোনো চার্জই নেই, আর আপেক্ষিক ভর শুধুমাত্র আলফার আছে। দেখো আতে আলফা, হাতে আপেক্ষিক ভর, আলফার শুধুমাত্র আপেক্ষিক ভর আছে, বিটারও নেই গামারও নেই, ঠিক আছে। তো আর এই ছেদন কোনটা বলবো, কোনটার 1000 আর কোনটা 10000 গুণ। দেখো এখানে 3 প্রকারের বিক্রিয়ার মাধ্যমে নতুন মৌল সৃষ্টি হতে, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বিক্রিয়া, আর হচ্ছে শক্তি উৎপাদনের দুটি ব্যবস্থা, সেটা হচ্ছে আমাদের কোনটা, নিউক্লিয় ফিশন আর ফিউশন, নিউক্লিয় ফিশন আর ফিউশন। দেখো ট্রান্সপোর্টেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণ নতুন একটা ট্রান্সমুটেশন, ট্রান্সমুটেশন, ট্রান্স মানে যখন একটি থেকে অন্যটিতে রূপান্তরিত হয় তখন আমরা তাকে বলতে পারি ট্রান্সমুটেশন বিক্রিয়া, ট্রান্সমুটেশন বিক্রিয়া। দেখো এখানে ছিল হচ্ছে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের সাথে যদি আমরা একটি ক্যালসিয়াম যোগ করি, আর সরি স্ক্যান্ডিয়ামের সাথে যদি আমরা একটি নিউট্রন যোগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো একটি ক্যালসিয়াম। দেখো 21 ছিল, 21 ছিল, আর 21 থেকে একটি নিউটন যাচ্ছে, নিউটনের কিন্তু কোনো এ নাই, নিউটনের কিন্তু কোনো ভর নাই, সেজন্য। আর এখানে যে নিউটন যাচ্ছে তার বদলে এই পাশে একটি প্রোটন তৈরি হচ্ছে, কিন্তু প্রোটনের কিন্তু এক ভর আছে, তাই এখানে যেটা পাবো এর যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা 1 কমে যাবে যদি আমরা একটি নিউট্রন যোগ করি, তাহলে 20, আর 20 হচ্ছে আমাদের ক্যালসিয়ামের, তাহলে স্ক্যান্ডিয়াম থেকে আমরা পাচ্ছি ক্যালসিয়াম, ক্যালসিয়াম। আর এই পাশে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটি প্রোটন, একটি প্রোটন বা হাইড্রোজেন অনন, ঠিক আছে, আর অনন। এবার আমরা পাবো, এবার আমরা ট্রান্সপোর্টেশনের থেকে বেশ আর গুরুত্বপূর্ণ যে দুটো আছে সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে ফিশন আর ফিউশন, ফিশন আর ফিউশন। ফিশন, দেখো ফিশন কি, ফিশন বিক্রিয়া হচ্ছে যখন একটি থেকে মানে বড় একটি থেকে ছোট ভাগে ভাগ হবে, বড় একটি, দেখো বড় একটি এত বড় একটি গোলা ছিল, এটা এটা যখন ভাগ হলো, ভাগ হয়ে দুটি ছোট ছোট গোলায় তৈরি হলো, দুটি ছোট ছোট গোলায় তৈরি হলো, কিন্তু প্রায় সমআকৃতি, সমআকৃতি। তাহলে এই দুটো মিলে কিন্তু এইটা, আর এইটা থেকে উৎপন্ন হলো এইটা, যখন এই বড়টা থেকে ছোট, বড়টা থেকে ছোটটা তৈরি হবে তখন সেটাকে বলবে হচ্ছে ফিশন, সেটাকে বলবো ফিশন। দেখো ফিশন শব্দটা কিন্তু ছোট, আর ফিউশন শব্দটা কিন্তু বড়, তাই ফিশনে উৎপন্ন হয় ছোট, আর ফিউশনে উৎপন্ন হয় বড়, কারণ ফিশনে ঠিক উল্টো, অর্থাৎ এই দুটো মিলে হচ্ছে একটি বড় মৌল উৎপন্ন হয়। দেখো এখানে প্রথমে যেটা বলতে হবে, বলা হবে নিউটন, যে নিউটন দ্বারা আঘাত করা হবে তার যে শক্তি, অর্থাৎ 8 মেগাভোল্ট, এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে 8 মেগাভোল্ট। আর এটা ইউরেনিয়াম থেকে পাই বেরিয়াম আর ক্রিপ্টন, সরি বেরিয়াম না, বি এতে কি, বি এতে হচ্ছে আমাদের সরি বেরিয়াম, বেরিয়াম, বি এতে বেরিয়াম আর ক্রিপ্টন। এ দেখো এই দুটো মিলে আমরা এই যে 92 ইউরেনিয়াম ছিল এই দুটো পাতাম। তো এটা আমরা দেখছি বড় থেকে ছোট উৎপন্ন হচ্ছে, ছোট উৎপন্ন হচ্ছে বলে এটি ফিশন বিক্রিয়া। আর দেখো ফিউশন, ফিউশন, ফিউশন বিক্রিয়ায় দেখো যে ফিউশন, দেখো এখানে ইউ আছে, ইউতে কি, ইউনাইটেড, ইউনাইটেড হওয়া,
ইউনাইটেড হওয়া, ইউটা কি ইউনাইটেড হওয়া, ইউনাইটেড হওয়া মানে কি একত্রিত হওয়া। দেখো এখানে একটি হাইড্রোজেন ছিল আর এখানে একটি হাইড্রোজেন ছিল, এটি দুটি একত্রিত হয়ে একটি হিলিয়াম উৎপন্ন হলো। তাহলে ফিউশন মানে হচ্ছে ইউনাইটেড অর্থাৎ একত্রিত, আর ফিউশন মানে হচ্ছে ভাঙা। তো আশা করি এখানে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। আর ফিউশন বিক্রিয়া কোথায় ব্যবহার হয়? হাইড্রোজেন বোমায়। আর সূর্যতেও কিন্তু আমাদের ফিউশন বিক্রিয়া হয়। ঠিক আছে, তো এখান থেকে এই কয়েকটা লাইন পড়াই গুরুত্বপূর্ণ, এখান থেকে এই কয়েকটা লাইন পড়াই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার পরের পেজে চাই। দেখো পিডিএফ, পিডিএফ, পিডিএফ অরবিটাল, এসপিডিএফ অরবিটাল। দেখো এস অরবিটাল, এস অরবিটালে আমাদের কি কি থাকে? এস অরবিটালে আমাদের কি কি থাকে? সরি, এস অরবিটালটা আমাদের কেমন হয়? এস অরবিটালটা কিন্তু আমাদের একটি গোলাকার, এস অরবিটাল কিন্তু আমাদের গোলাকার একটি ফুটবলের মতো। আর এস অরবিটালে নোডাল প্লেন, এই শব্দটা আমাদের বইতে নাই, কিন্তু দেখা গেছে বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে নোডাল প্লেন। নোডাল প্লেন আমরা শিখবো কি? নোডাল প্লেন, নোডাল প্লেন মানে হচ্ছে অক্ষ, নোডাল প্লেন মানে হচ্ছে অক্ষ। তোমাদের বইতে দেখবা বহু নির্বাচনীতে খুব সম্ভবত একটা প্রশ্ন আছে এফ অরবিটালের নোডাল প্লেন কয়টি, কিন্তু বইতে এ নিয়ে কোনো আলোচনা নেই। নোডাল প্লেন মানে হচ্ছে অক্ষ, অক্ষ। দেখো যে এস অরবিটাল, এই অরবিটাল শুধুমাত্র এক অক্ষ বরাবর, অর্থাৎ এক অক্ষ বরাবর ইলেকট্রন গুলো থাকে। ধরো যদি এখানে থাকে, এটা একটা এক্স অক্ষ, তাহলে এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের নোডাল প্লেন, অর্থাৎ নোডাল প্লেন মানে হচ্ছে অক্ষ। তাহলে এস অরবিটাল নোডাল প্লেন হচ্ছে একটি, নোডাল প্লেন কয়টি? একটি, একটি। আর দেখো পি অরবিটাল, পি অরবিটাল, পি অরবিটাল কতগুলো থাকে? পি অরবিটালে থাকে হচ্ছে আমাদের, সরি, এস অরবিটালে কোনো নোডাল প্লেন থাকে না, কারণ হচ্ছে দেখো এটা গোলাকার, গোলাকার কোনো নির্দিষ্ট দিক বরাবর থাকে না, তাই এস অরবিটালে হচ্ছে আমাদের নোডাল প্লেন থাকে না। নোডাল প্লেন শুরু হয় পি অরবিটাল থেকে। দেখো পি যখন আমরা একটি অরবিটাল লিখি তখন পি অরবিটাল কেমন? দেখো এটা এক্স আর এটা ওয়াই, দেখো আমরা এইভাবে লিখি পি অরবিটাল, আর এটা হচ্ছে পি। দেখো ঠিক আছে, তো দেখো আমরা যখন একটি পি অরবিটাল ইলেকট্রন দিচ্ছি তখন আমরা একটি শুধুমাত্র একটি অক্ষ বরাবর এই পি অরবিটাল ইলেকট্রনগুলো অবস্থান করছে, তাই পি অরবিটাল নোডাল প্লেন একটি, নোডাল প্লেন একটি। আর সেম ভাবে ডিতে দুইটি করে ইলেকট্রন, দেখো ডিতে যখন থাকবে তখন একটা থাকবে এক্স বরাবর আর একটা থাকবে ওয়াই বরাবর। দেখো এটা আছে, এখানে শুধু আছে এক্স, এখানে শুধু আছে ওয়াই, শুধু আছে ওয়াই না, এখানে একটা হবে জেড, জেড। আর এখানে দেখো না এটা জেড আছে, তাহলে এটা ওয়াই হবে। ঠিক আছে, আর এখানে দেখো এক্স ওয়াই আছে, ওয়াই এক্স জেড আছে, এক্স স্কয়ার আছে, অর্থাৎ সবসময় কিন্তু দুটি অক্ষ বরাবর থাকছে। তাই ডি তে নোডাল প্লেন দুটি, আর এফ তে দেখো তিনটি করে থাকে, এক্স ওয়াই, এক্স ওয়াই জেড তিনটা করে থাকে। তাই এফ অরবিটাল নোডাল প্লেন হচ্ছে তিনটি। এটা জাস্ট বাইরের একটা আলোচনা, আমাদের বইতে নেই, তাই নোডাল প্লেন হিসাবটা দেখানোর জন্য জাস্ট করা। তো তাও নোট করে রাখো, বইতে যদি সম্ভব হয় বইয়ের পাশে এখন খাতায় করে রাখো। এবার যা পরের আলোচনায়। হ্যাঁ, আর দেখো এস অরবিটাল গোলাকার, এস অরবিটাল গোলাকার, গোলাকার, পি অরবিটাল ডাম্বেল, ডাম্বেল, ডাম্বেল আকৃতি, আর ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল আকৃতির। ঠিক আছে, তো এই তিনটেও মনে রাখবা, এই তিনটে মনে রাখবো, ওইখানে নোট করতে হতো। আচ্ছা দেখো এখানে অরবিটাল অরবিটালের পার্থক্য দেখানো হয়েছে, অরবিটাল অরবিটাল পার্থক্য। অরবিট শব্দতে দেখো, অরবিট শব্দে যে অরবিট মূলত দ্বিমাত্রিক, আর অরবিটাল হচ্ছে আমাদের ত্রিমাত্রিক ব্যবস্থা। আর অরবিটাল ইলেকট্রন থাকার সম্ভাবনা হচ্ছে 90 থেকে 95%, কিন্তু ইলেকট্রন অত না। আর দেখো এই যে অরবিটাল হচ্ছে হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ, আর অরবিটাল হচ্ছে হাইজেনবার্গের নীতি সমর্থন করে। আর এক একটি অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার, 2n স্কয়ার। আর একটা জিনিস দেখো, আমরা প্রথম দেখছিলাম যদি n হয় তাহলে সেখানে ইলেকট্রন সংখ্যা থাকবে 2n স্কয়ার, কিন্তু আমরা কিন্তু অরবিটালের ক্ষেত্রে দেখিনি। অরবিটালের ক্ষেত্রে যদি l সংখ্যক থাকে সহকারী অরবিটাল, তখন সেখানে ইলেকট্রন থাকবে 2 × 2l + 1 সংখ্যক। 2l + 1 সংখ্যক হচ্ছে আমাদের
ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে এল অরবিট, এল সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ক্ষেত্রে সূত্র 2n²। আর যখন আমরা এই 2টা কেটে দেব তখন কিন্তু যে n² থাকবে, এই n² কিন্তু হবে আমাদের অরবিটালের সংখ্যার মান, অরবিটালের মান, কতগুলো অরবিটাল তার মান, অরবিটাল তার মান। আর যখন নিচে এল থেকে এই 2 কেটে দেব তখন এই 12+1টাও কিন্তু আমরা বলেছি কতগুলো অরবিটাল তার মান। ক্লিয়ার? কতগুলো অরবিটাল তার মান। তো আশা করি ক্লিয়ার বিষয়টা, যে কতগুলো থাকে। আর এখান থেকে এই অরবিটাল অরবিটালের যে পার্থক্য এই দুটো করে পড়তে হবে, আর দাগার বই দিয়ে দেব, সমস্যা নেই। হ্যাঁ, এখন দেখো আহ্বায় নীতি আর হচ্ছে আহ্বায় নীতি, পাওলির বর্জন নীতি, আর একটা হচ্ছে আমাদের আরটা কি পাওলির বর্জন হুন্ডের নীতি। তো এই যে এখানে 3টি নিয়মের কথা বলা হয়েছে, এই 3টি নিয়ম কিন্তু পড়া লাগবে, 3টি নিয়ম কিন্তু মুখস্থ থাকাই লাগবে। যে প্রথম বলা হয়েছে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে শক্তির উচ্চক্রম থেকে নিম্নক্রম থেকে উচ্চক্রমের দিকে যায়। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, কিসের আহ্বায় নীতি, আহ্বায় নীতি। আহ্বায় শব্দ হচ্ছে বিল্ড আপ, বিল্ড আপ অর্থাৎ তৈরি হওয়া, বিল্ড আপ, বিল্ড আপ। দেখো একটা বাড়ি যখন তৈরি হয় তখন কিন্তু নিচের তলা তৈরি হয়, তারপরে উপর তলা তৈরি হয়, তারপরে আরেক তলা তৈরি হয়। তেমনি আহ্বায় নীতিতেও বলা হয়েছে সব থেকে প্রথমে নিম্ন শক্তি আগে আসবে, তারপরে তার উপরের শক্তি, তারপরে তার থেকে বেশি যে শক্তি আছে সেগুলো আসবে। ঠিক আছে, অব্যয় শক্তি তাহলে এটা বোঝাইছে। আর যে আমাদের পাওলির বর্জন নীতি, পাওলির বর্জন নীতি হচ্ছে 124, পাওলির বর্জন নীতি হচ্ছে 124। দেখো একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না, কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না। এটা বলেছেন আমাদের পাউলি সাহেব, বিজ্ঞানী পাউলি সাহেব, যে একটি পরমাণু 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না। এটা হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। এখন দেখো কিন্তু পাউলির বর্জন নীতি শুধুমাত্র এক জায়গায় কাটে না, সেটা হচ্ছে আমাদের এস অরবিটালে পাউলির বর্জন নীতি কাটে না। এটা সামনে বইতে আছে, তাও এখানে নোট করে নাও, এস অরবিটাল পাউলির বর্জন নীতি খাটে না। এবার দেখো হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম হচ্ছে ইলেকট্রনগুলো সর্বপ্রথমে সব সময় বিজোড় সংখ্যায় থাকতে যাবে। ধরো এটা একটা ইলেকট্রন, তো এখানে 8টা থাকবে, তো প্রথমে কিন্তু এইখানে একবারে দুটো আসবে না। এখানে কি হবে, প্রথমে এইখানে একটা আসবে, এই অরবিটাল একটা আসবে, এই অরবিটাল একটা আসবে, এই অরবিটাল একটা আসবে। এভাবে যখন 4টে ফুল হয়ে যাবে তখন আবার যেখান থেকে শুরু হয়েছিল যদি এক্সট্রা থাকে তাহলে এইখানে একটা দেবে, তারপর একটা দেবে, তারপর একটা দেবে, তারপর এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। ঠিক আছে, হুন্ডের নীতি হচ্ছে ইলেকট্রনগুলো সর্বাধিক সময় বিজোড় সংখ্যায় অর্থাৎ সিঙ্গেল থাকতে চায়, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। ইলেকট্রনগুলো বুঝতে পারছে, ঠিক আছে, সেজন্য ওরা সবসময় সিঙ্গেল থাকতে চায়, যে কিভাবে আমরা বিজোড় সংখ্যায় থাকবে। বিজোড় মানে কিন্তু সিঙ্গেল থাকে, একটি করে থাকে। ঠিক আছে, এবার আমরা এই পাওলির বর্জন নীতি গুলো সাধারণত আচ্ছা দেখো এই লাইনটা পড়বা। হুন্ডের নিয়মের ভিত্তি হলো ইলেকট্রন স্পিন এর চুম্বকীয় ফল। কোন নিয়মের ভিত্তি ইলেকট্রন স্পিন এর চুম্বকীয় ফল? আরেকটা দেখো এস অরবিটাল, সরি পাউলির নিয়ম না, এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। আর আমি ওইখানে একটু ভুল বলা হয়ে গেছে, যে পাউলির বর্জন নীতি না, হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, হুন্ডের নিয়ম। ঠিক আছে, আর এটা শুধু আর আর হচ্ছে সামনে আলোচনা করব এসপিডিএফ, এগুলো আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে ডি আর এস, বলা হয়েছে ডি আর এস এর ভিতরে কোনটাতে ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের আগে যাবে, কোনটিতে হচ্ছে আমাদের ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, তো দেখো 3D এখানে কোনো এন মান বের করার সময় আমরা তার n+l এর মান বের করব, n+l এর মান। তো দেখো 3D যদি হয় তাহলে 3 হচ্ছে n এর মান, আর যদি d হয় তাহলে আমরা কি 0 থেকে শুরু করছিলাম, 0 1 2 1 2, এটা s, এটা p, এটা d, তাহলে d মান মানে 2, তাহলে 3D এর ক্ষেত্রে 3+2 মানে 5। আর আমরা এবার দেখব 4s ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে। দেখো 4s এর ক্ষেত্রে 4 হচ্ছে n এর মান, n এর মান হচ্ছে 4, আর s সমান হলে আমাদের 0, s সমান s এর মান কত 0, l হিসেবে s এর মান হচ্ছে 0, তাহলে 4। তাহলে আমরা দেখেছি
যেটাই হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর, সেখানে আমাদের ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 3D তে আগে প্রবেশ করবে না 4s এ প্রবেশ করবে? 3D তে না 4s? শিগগিরই জানাও, শিগগিরই জানাও মারুফা আর শিয়াব। এখানে কিন্তু আমাদের 4s এ আগে প্রবেশ করবে, কারণ দেখো 4s এ হচ্ছে আমাদের, হ্যাঁ শিয়াব 4s এ আগে প্রবেশ করে, ঠিক আছে শিয়াব রাইট বলছো, কংগ্রাচুলেশন। দেখো 4s এ আগে প্রবেশ করবে, কারণ হচ্ছে আমাদের হ্যাঁ মারুফা 4s বলছো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। দেখো 4s এ আগে প্রবেশ করে, কারণ এখানে 4s এর শক্তি কিন্তু কম। তো সেম ভাবে এই সবগুলোর হিসাবই এখানে যেগুলো আছে সবগুলোর হিসাবই একইভাবে করা হবে। এখন যদি কোনোটাই সমান হয়ে যায়, 5 হয়ে যেত, তাহলে যেটাই হচ্ছে n এর মান কম সেটাই আগে প্রবেশ করতো, ঠিক আছে। যদি এখানে আমরা 4p নিতাম তাহলে কিন্তু আমরা এখানে 5 পাইতাম, 5 পেলে 4p এর আগে কিন্তু তখন 3D তে প্রবেশ করতো, কারণ এখানে n এর মানটা হচ্ছে নিচে অর্থাৎ কম, ঠিক আছে। তো একই ব্যাপার সব, আর তাছাড়া সব একই ব্যাপার। আর দেখো এগুলো কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে দরকার হয়। এখন কিছু কিছু ইলেকট্রন কিছু কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের সাধারণ যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম সেই নিয়মগুলো মানে না, কারণ এগুলোতে আমাদের থাকে অর্ধপূর্ণ 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 বা পূর্ণ পূর্ণ অরবিটাল থাকে, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল থাকার কারণে এগুলো হচ্ছে ইলেকট্রনের বিন্যাসের যে সাধারণ নিয়ম এগুলো মানে না। তো এগুলো কি কি, এগুলো আমরা মনে রাখবো চিরকুমারী, মলি, পেলো, রূপা, সোনা ও প্লাটিনাম। দেখো চির দিয়ে মনে রাখবো সি আর চির, কুমারী দিয়ে মনে রাখবো কপার সি ইউ, মলি দিয়ে মনে রাখবো মলিবডিনাম এমও, আর পেলো দিয়ে মনে রাখবো প্যালিডিয়াম পিডি, আর লো দিয়ে মনে রাখবো কি ল্যান্থেনিয়াম ল্যান্থেনিয়াম, রূপা দিয়ে মনে রাখবো হচ্ছে কি এজি, সোনা দিয়ে মনে রাখবো কি ইউ ইউ, আর প্লাটিনাম দিয়ে মনে রাখবো পিটি। তাহলে এগুলো কিন্তু আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে কোনগুলো, তাহলে এই যে ক্রোমিয়াম, কপার, মলিবডেনিয়াম, আর হচ্ছে প্যালেডিয়াম, ল্যান্থেনিয়াম, আর এটা কি রূপা, সোনা, আর হচ্ছে প্লাটিনাম। তো এগুলো নোট করা হয়ে গেলে ভালো, আর যখন এ দিয়ে দেবো তখন দেখে নিবা। তো যাই সামনে, দেখো এবার আমরা পড়বো তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎচুম্বকীয় বর্ণালী, তো এই তড়িৎচুম্বকীয় বর্ণালীতে অনেকগুলো রকমের, দেখো অনেক রকমের আছে, অনেক রকমের রশ্মি আছে। এই রশ্মিগুলো কি কি, দেখো প্রথমে আমাদের শুরু হচ্ছে সব থেকে বড় যে রশ্মি সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ, তারপরে আছে মাইক্রোওয়েভ, তারপরে আছে কি ইনফ্রারেড, তারপরে এই মাঝখানে আমাদের ভিজিবল অর্থাৎ দৃশ্যমান রশ্মি রয়েছে, তারপরে আলট্রাভায়োলেট, তারপরে এক্স রে, তারপরে গামা রশ্মি, তারপরে গামা রশ্মি। তো এইগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, তার জন্য একটা ট্রিক্স আছে আমার কাছে, এই যে মগারঞ্জন মগারঞ্জন সরি মগারঞ্জন, মগা মানে হচ্ছে যে বোকা, এরকম কাকে বোঝায় মগারঞ্জন, অতি দুশ্মন অবলাকে মারে রাতে, অবলাকে মারে রাতে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা কি, এগুলো হচ্ছে বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যর ক্রমের ভিত্তিতে সাজানো, রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমের ভিত্তিতে। দেখো মগা দিয়ে আমরা মনে রাখবো মহাজাগতিক রশ্মি, বই খুললেই পাবা মহাজাগতিকের নাম। মহাজাগতিক রঞ্জন মানে হচ্ছে এক্স রে রঞ্জন, অতি মানে হচ্ছে অতিবেগুনি, দুষ্মান মানে হচ্ছে দৃশ্যমান, আর অবলা কি অবলোহিত, মারে হচ্ছে কি মাইক্রোওয়েভ, আর রাতে দিয়ে আমরা কি পাবো, রাতে দিয়ে পাবো রেডিও, আর রেডিওকে কিন্তু টেলিভিশন ওয়েভও বলা হয়। তাহলে দেখো মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তারপরে এক্স রে,
তারপর অতিবেগুনি, তারপরে দৃশ্যমান, তারপরে অবলোহিত, তারপরে মাইক্রোওয়েভ এবং সবশেষে হচ্ছে রেডিও, অর্থাৎ রেডিও তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। এখন এর যে ব্যবহার আছে, এই ব্যবহারগুলো বেশি। ওই গামা রশ্মিটা মিস গেছে। ও হ্যাঁ, গামা রশ্মিটা মিস গেছে, মগা মগা এখান থেকে, সরি এই যে মগা থেকে গ থেকে গামা রশ্মি হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ শিহাব। হ্যাঁ সরি, এখানে তাতে লিখতে যায় গামাটা মিস গেছে। মগা থেকে মতে মজা করতে আর গাতে গামা, ঠিক আছে। আচ্ছা দেখো পরে আসি। এই যে তো দৃশ্যমান যেগুলো আছে, এগুলো দৃশ্যমান গুলোর যে সেগুলো মনে রাখবো বেনি আসো কলা দিয়ে, একটু ছোটবেলার জিনিস, বেনি আসো কলা দিয়ে, বেনি আসো কলা, যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বেনি আসো কলা। এবার দেখো এই যে আমাদের এখানে দেখো যে গামা রশ্মি এখান থেকে একটা জিনিস আমরা অনেকে পড়ি না, তেজস্ক্রিয় আইসোটোপে গামা রশ্মি বের হয়, তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি বের হয়, আর এ রশ্মি মস বাওয়ের বর্ণালীবৃত্তিক যন্ত্র এবং নিউট্রন শর্টকণ বিশ্লেষণ অ্যানালাইসিস প্রক্রিয়া ব্যবহৃত হয়, এটা কিন্তু এর ব্যবহার, ঠিক আছে। তো যদি বলে মস বা বাওয়ার যন্ত্রে কোনটি ব্যবহার করে, তাহলে হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। আর এখানে যে অতিবেগুনি রশ্মি যে কয়েকটি ভাগ আছে, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আমাদের মনে হয় খুব সুন্দর একটা পরীক্ষায় আসছিল একবার। যাই হোক দেখো এখানে কিছু আছে, যেমন ড্রাগ, দেখো ড্রাগ দ্বিগুণ দ্বিগুণ 200 400, আর হচ্ছে জীবাণুনাশকের হচ্ছে 40 থেকে 80, চারের ঘরের নামটা বলতে হবে, 24 থেকে 280 জীবাণুনাশক। আর অপটিক্যাল সেন্সারে হচ্ছে তোমার 230 থেকে 380, 230 থেকে 380। আচ্ছা এগুলো একটা ট্রিক্স দিয়ে পরে আমি বানাই দেবো, এখন থাক। এখন দেখো এই যে নিয়ার আয়ার, মিডিল আয়ার আর ফায়ার, আমরা যখন জৈব যৌগ পড়ব তখন কিন্তু আমরা এই মিডিল আয়ার সম্পর্কে জানতে পারবো। এই মিডিল আয়ার কিন্তু আমাদের জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহার করা হয়, জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহার করা হয় কোনটি, মিডিল আয়ার। আর এন আয়ার চিকিৎসা ক্ষেত্রে আর ফার আয়ারও চিকিৎসা ক্ষেত্রে, সামনে আমরা ডিটেলস পড়বো আরো। দেখো এই যে এখান থেকে যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো করতে হবে। দেখো রেডিও তো রেডিওই লাগবে স্বাভাবিক, আর মাইক্রোওয়েভ আমাদের লাগবে ওয়াইফাইতে লাগে, মোবাইলে লাগে, আর হচ্ছে যে মাইক্রো ওভেনে লাগে। দেখো মাইক্রো ওভেনে মাইক্রো আছে আর মাইক্রোওয়েভও মাইক্রো আছে, ঠিক আছে। আর রিমোট কন্ট্রোল অবলিত আয়ার লাগে, রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার আর ফিজিওথেরাপিতে। আর দৃশ্যমান অঞ্চল তো সালোক সংশ্লেষণ পরীক্ষা আমাদের উদ্ভিদ ব্যবহার করে, যে বিভিন্ন আলো ব্যবহার করে, নীল আলো, লাল আলো, সেই হিসেবে সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয় দৃশ্যমান আলো। আর অতিবেগুনি হচ্ছে জাল টাকা আর পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়। আর এক্সরে হচ্ছে আমরা তো জানোই গামা, এক্সরে চিকিৎসা বিজ্ঞানে এক্সরে ব্যবহার করা হয়। আর গামা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা, আর খাদ্য হচ্ছে অণুবীজ ধ্বংস। ক্যান্সার রোগের চিকিৎসা, কারণ গামা থেকে হচ্ছে আমাদের কি, গামা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, তাই গামা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। হ্যাঁ এবার দেখো প্লাঙ্কের সমীকরণ, এটা লাগবে কিন্তু আপাতত দেখতেছি না। দেখো এটা পড়তে হবে, এই যে এ নন থেকে, মানে সরি কোন কক্ষপথ থেকে কোনটা আসলে কি হয় সেটার যে, দেখো এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 6। দেখো যদি 6 থেকে সরি যদি উপরগুলো থেকে আমাদের অনে আসে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, লাইমেন। আর যদি উপর থেকে 2তে আসে, তাহলে সেটা হচ্ছে আমাদের বামার। আর যদি উপর থেকে 3-এ আসে, তাহলে সেটা হচ্ছে প্যাসেন। এর একটা মনে রাখার, এই সিরিজটা মনে রাখার একটা ছন্দ আছে, তো 4 2বার লেখা হয়ে গেছে, সরি। প্যাসেন ব্র্যাকেট, এই ছন্দটা হচ্ছে আমার ললনার বাম পাশে বকাতে ফুয়াদ আছে, আর ব্র্যাকেট, আর এটা হচ্ছে ফুন্ড আছে, ফুন্ড
ছয়তে হচ্ছে কি হামফ্রিস, সরি হামফ্রিস, হামফ্রিস। দেখো এটা আমরা কিভাবে মনে রাখবো, যে ওয়াইজ কিভাবে আমরা মনে রাখবো, এটা মনে রাখবো হচ্ছে ললনার বাম পাশে বকাতে ফুয়াদ হাসে, ললনার বাম পাশে বকাটে ফুয়াদ হাসে, ফুয়াদ হাসে, হাসে। তো এটার সাথে মিলিয়ে নাও, দেখো ল দিয়ে লাইমেন, বা দিয়ে হচ্ছে আমাদের কি বামার, বা দিয়ে বামার, পা দিয়ে প্যাসেন, পা দিয়ে প্যাসেন। দেখো বকাটে আবার ব দিয়ে আছে ব্র্যাকেট, ব দিয়ে কি আছে ব্র্যাকেট, আর ফু দিয়ে দেখো আছে ফুন, আর হা দিয়ে দেখা হচ্ছে হামফ্রিস, হামফ্রিস। ঠিক আছে, ক্লিয়ার? তো এগুলো তো আছে আর রেকর্ডও থাকতেছে, আর যখন দিয়ে দেবো তখন পেয়ে যাবা। এবার আসা যাক পরেরটাই। দেখো এখানে কিছু আছে আমাদের রেখা বর্ণালী, রেখা বর্ণালী, রেখা বর্ণিতে কি কি উৎপন্ন হয়, রেখা বর্ণালীতে কি কি উৎপন্ন হয়। দেখো প্রথমে আছে সোডিয়াম, সোডিয়াম থেকে আমরা পাবো দুটি হলুদ বর্ণের, হলুদ বর্ণের, হলুদ বর্ণের, তাহলে সোডিয়াম হলুদ, আর কোনো লাগবে না। দেখো হাইড্রোজেন থেকে আমরা চারটি রেখা পাবো, হাইড্রোজেন থেকে আমরা পাবো চারটি রেখা, হাইড্রোজেন থেকে চারটি রেখা। এটা কি কি আমরা এভাবে লিখতে পারি না, হাই নীলা, একজনের নাম নীলা কিন্তু আমরা লিখলাম নীল আ। দেখো নি দিয়ে নীল, নীল, ল দিয়ে লাল, ল দিয়ে লাল, আর আসমানি আছে, আর আসমানি, আর আসমানি, এই তিন বর্ণের এই তিন বর্ণের রশ্মি হচ্ছে উৎপন্ন হবে আমাদের হাইড্রোজেনের পরমাণু যখন আমরা রেখা বর্ণালী পাবো তখন। ঠিক আছে, তো আর হচ্ছে আর কি আছে, এবার আছে দেখো আমাদের মার্কারির ক্ষেত্রে, মার্কারি ক্ষেত্রে আছে মার্কারি, আমরা মনে রাখতে পারি সকাল দিয়ে, সকাল, সকাল। দেখো স দিয়ে আমরা কি পাবো, স দিয়ে আমরা পেতে পারি সবুজ, ক দিয়ে আমরা পেতে পারি কমলা, কমলা, আর ল দিয়ে আমরা পাবো লাল, ল দিয়ে আমরা পাবো লাল। ঠিক আছে, আর স্ট্রনশিয়াম এর আছে আসমানি আর লাল, আলি, আলি, স্ট্রনশিয়াম হচ্ছে আলি। ঠিক আছে, আর মার্কারি হচ্ছে আমাদের সকাল, আর হাইড্রোজেন হচ্ছে হাই নীলা। এগুলো হচ্ছে ওই রেখা বর্ণালীর বিষয়। দেখো যখন আমরা রেখা বর্ণালী পরীক্ষা করব তখন শুধুমাত্র এই এই রংগুলো উৎপন্ন হবে, জাস্ট এগুলো দেখানো আছে। এবার জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়, ইউভি রশ্মি, আর এই যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রের ভিতরে যখন আমরা টাকা দিই তখন এর ভিতরে যে ফসফোর থাকে একটা, দেখো চকচকে পদার্থ থাকে, চকচকে দড়ি মতো থাকে, যখন আমরা টাকা দিই তখন এই দড়িতে এক ধরনের তৈরি হয় আমাদের, এই দড়িতে এক ধরনের রশ্মি উৎপন্ন হয়। আর এই রশ্মিটা হচ্ছে এই নির্দিষ্ট, যখন অন্য কোনো রঙের রশ্মি, অন্য কোনো রঙের আলো তৈরি পাওয়া যায় তখন বোঝা যায় ওই আসলে ওই টাকাটা নকল। ঠিক আছে, এটা দিয়ে বোঝা যায় যে কোনটা আসল আর কোনটা নকল টাকা। এবার দেখো এখানে রয়েছে কারেন্সি নোটে কোনটিতে কোন আছে। দেখো আমেরিকার যেটা আছে সেটা আমরা মনে রাখতে পারি এইভাবে, নীল আর শাহক দিয়ে। আমেরিকায় যেসব ডলার আছে সেগুলোতে আমরা কি কি কালার পাবো সেটা আমরা মনে রাখতে নীল আর শাহক দিয়ে। দেখো আমরা সবার প্রথমে শুরু করব ছোট থেকে। দেখো প্রথমে দেব 5, দেখো নি দিয়ে দেবো, অর্থাৎ $5 যখন আমরা পাবো তখন সেটা থেকে আমরা পাবো নীল বর্ণ। ঠিক আছে, আর লা থেকে লা পাবো অর্থাৎ লাল পাবো আমরা হচ্ছে কিসে, $10। যখন $20 আসবে তখন আমরা পাবো সবুজ। আর হতে কি পাবো, হচ্ছে $50, অর্থাৎ হতে আমরা পাবো কি হলুদ। আর কতে হবে $100, কতে হবে $100, আর কতে পাবো কমলা, কমলা। ঠিক আছে, আর বাংলাদেশের ওইগুলো হচ্ছে বেহুলাতে আমরা শুধুমাত্র বেহু পাবো সবগুলোর ক্ষেত্রে, আর 100 আর 500 ক্ষেত্রে শুধুমাত্র তিনটা পাবো, অর্থাৎ বেহুলা, অর্থাৎ বেগুনি, হলুদ আর লাল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর ক্লাস তো আছে, দেখে নিও আর একবার। আচ্ছা, ফার আয়ার রশ্মি, দেখো এগুলো। আচ্ছা আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত থাক, আজকে অনেক হয়ে গেছে, প্রায় 9টা বাজতে গেল। তো ক্লাস
এ পর্যন্ত থাকবে নাকি আর একটু আগুবো? আর আগে আয়ার এর শেষ করে দেবো। থাক এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। শিহাব আর মারুবা, তোমরা লাস্ট পর্যন্ত ছিলে, এত মানে খুব একটা যে ভালো লেকচার দিচ্ছি তাও না, তারপরেও তোমরা শেষ পর্যন্ত ছিলে, তোমাদেরকে ধন্যবাদ। আর যারা রেকর্ডিং দেখবে তাদেরকেও ধন্যবাদ, তোমরা শেষ পর্যন্ত রেকর্ডিং দেখেছো বলে। আর ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।